আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সবাই আমাকে জানাও তো যে আমার ভয়েসটা একদম ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, তো সবাই একটু জানাও যে একদম ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। তারপর আমরা আস্তে আস্তে ক্লাসটা শুরু করে দিই। আচ্ছা, ঠিক আছে, অনেকে বলতেছো ক্লিয়ার। ক্লিয়ার, হ্যাঁ ঠিক আছে, ওকে গুড। হ্যাঁ, অনেকে সালাম দিচ্ছ। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আচ্ছা আচ্ছা, তো আজকে আমরা একটি নতুন চ্যাপ্টার শুরু করব এবং সেই চ্যাপ্টারের নাম রাসায়নিক পরিবর্তন। তো আজকে আমরা রাসায়নিক পরিবর্তনের প্রথম ক্লাসটা করব। আগামীকাল আমরা করব রাসায়নিক পরিবর্তনের দ্বিতীয় ক্লাসটা। তো চলো আমরা বেশি কথা না বলে ক্লাসটি শুরু করি, ঠিক আছে? আচ্ছা, ওকে। তো চলো দেখো, প্রথমে আমরা যে টপিকটা পাবো সেটা হচ্ছে তোমার যে গ্রিন কেমিস্ট্রির মূলনীতি কয়টি। তো এটা একটু ওয়ান কাইন্ড অফ মুখস্থ টাইপের প্রশ্ন, যে তুমি মাথায় রাখবা যে গ্রিন কেমিস্ট্রির মূলনীতি হচ্ছে 12টি। কতটি? গ্রিন কেমিস্ট্রির মূলনীতি হচ্ছে 12টি। তো এটা আনসার কোনটা হবে? আনসার হবে ডি। মানে এই টাইপের কোশ্চেনগুলো পরীক্ষাতে অনেক বেশি আসে আর কি, যে গ্রিন কেমিস্ট্রির মূলনীতি কয়টি। এটা অনেকবারই পরীক্ষাতে আসছে, এই জন্য আমি এটা স্লাইডে রেখে দিছি আর কি। আচ্ছা, ওকে। এখন আসি আমরা পরবর্তী কোশ্চেনটা, যে সিএফসির সংকেতটা আমরা কিভাবে নির্ণয় করব, ঠিক আছে? আচ্ছা, তো সিএফসি মানে কি? সিএফসি মানে হচ্ছে ক্লোরো ফ্লোরো কার্বন। অর্থাৎ এখানে কি থাকবে? এখানের মধ্যে তোমার ক্লোরিন থাকবে, ফ্লোরিন থাকবে, সাথে কি থাকবে? কার্বন থাকে। সিএফসি মানে কি? ক্লোরো ফ্লোরো কার্বন, ঠিক আছে? ওকে। এখন সিএফসির সংকেতটা আমরা কিভাবে নির্ণয় করব? ওকে, তো দেখো তো এখানে আমার সিএফসির পাশে আমার নাম্বার কত দেয়া আছে? 13 দেয়া আছে। তো এখন আমরা কি করব? এখন আমরা এই যে নাম্বারটা আছে, এই নাম্বার সাথে আমরা 90 যোগ করব। তো 90 যোগ করার পর আমরা কি পাবো? দেখো তো এখানে আমরা পাবো 103 পাবো। কত পাবো আমরা? 103 পাবো। ওকে, তো তুমি মাথায় রাখবা, আমি প্রথম যে নাম্বারটা পাইছি সেটা হচ্ছে তোমার হাইড্রোজেনের সংখ্যা। দ্বিতীয় যে সরি, দুঃখিত দুঃখিত, প্রথম যে আমি সংখ্যাটা পাইছি সেটা হচ্ছে তোমার কার্বনের সংখ্যা। দ্বিতীয় যে সংখ্যাটা পাইছি সেটা হচ্ছে তোমার হাইড্রোজেনের সংখ্যা। তৃতীয় যে সংখ্যাটা পাইছি সেটা হচ্ছে তোমার ফ্লোরিনের সংখ্যা। ঠিক আছে, আমি কি বলছি? প্রথম ডিজিটটা হচ্ছে কার্বনের সংখ্যা, দ্বিতীয় ডিজিটটা হচ্ছে হাইড্রোজেনের সংখ্যা, তৃতীয় ডিজিটটা হচ্ছে তোমার ফ্লোরিনের সংখ্যা। ওকে, এখন তুমি আমাকে বলো তো ভাইয়া, যে কার্বনের হাত কয়টা? কার্বনের হাত হচ্ছে 4টা। তো আমি কি করলাম? আমি কার্বনের 4টা হাত দিলাম। ওকে, এখন তুমি আমাকে বলো, এখানে কি কোনো হাইড্রোজেন আছে? কোনো হাইড্রোজেন নাই, হাইড্রোজেন 0টা আছে। বাট ফ্লোরিন কতটা আছে ভাই বলতো? ফ্লোরিন আছে তোমার 3টা। তো আমি কি করলাম? 3 হাতে 3টা ফ্লোরিন দিয়ে দিলাম, 3 হাতে 3টা ফ্লোরিন দিয়ে দিলাম। ওকে, এখন তুমি আমাকে বলো, এই যে ফাঁকা হাত আছে, আমরা ফাঁকা হাতে কাকে বসাবো? দেখো আমার নামের মধ্যে দেখো কি থাকবে? ক্লোরিন থাকবে, ফ্লোরিন থাকবে, কার্বন থাকবে। তাহলে তুমি আমাকে বলো, আমি কার্বন লিখছি, ফ্লোরিন লিখছি, এবার আমি কি এখানে ক্লোরিন লিখছি? ক্লোরিন তো লিখি নাই। তো ফাঁকা হাতে আমরা কি দেবো? ফাঁকা হাতে আমরা ক্লোরিনকে লিখে দেবো। তাহলে তুমি আমাকে বলো তো ভাইয়া, যে আমার এটার সংকেত কি হবে? এটার সংকেত হবে তোমার CF3Cl হবে। এটার সংকেত কি হবে? CF3Cl হবে। ঠিক আছে, আই থিঙ্ক সবাই বুঝতে পারছো এটা। ওকে, আচ্ছা আচ্ছা, ওকে ওকে। এখন দেখো, এখন তোমাকে বললো যে ফ্রিয়ন 12। তো ফ্রিয়ন যে কথা, সিএফসি একই কথা। তাহলে তুমি আমাকে বলো, আমার ডিজিট এখানে কত আছে? 12 আছে। তো আমরা কি করব? আমরা আমরা 12 সাথে 90 যোগ করব। 12 সাথে কি করব? আমরা 90 যোগ করব। তো 90 যোগ করার পর আমরা কি পাবো? এখানে বলতে পাবো আমরা 102 পাবো। কি পাবো আমরা? 102 পাবো। ওকে, এখন তুমি আমাকে বলো, প্রথম যে সংখ্যাটা আছে সেটা কার নাম্বার? সেটা হচ্ছে তোমার কার্বনের সংখ্যা। দ্বিতীয় যে সংখ্যাটা আছে সেটা কার সংখ্যা? হাইড্রোজেনের সংখ্যা। তৃতীয় যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে তোমার ফ্লোরিনের সংখ্যা। ওকে ফাইন, এখন তুমি আমাকে বলো, কার্বন এখানে কয়টা আছে? কার্বন এখানে একটা আছে। সো আমি এখানে দিলাম একটা, কার্বন দিলাম। এখন কার্বনের হাত কয়টা? কার্বনের হাত হচ্ছে 4টা। তার মানে এখানে আমরা 4টা হাতে দেখব। আচ্ছা, তো আমরা এখানে কি করবো? কার্বনের হাত 4টা হাত দিলাম। ওকে, এখন এখানে কি কোনো হাইড্রোজেন আছে? এখানে কিন্তু কোনো হাইড্রোজেন নাই। তো যেহেতু হাইড্রোজেন নাই, তার মানে এখানে আমরা হাইড্রোজেনকে বসাতে পারবো না। বাট এখানে ফ্লোরিন কয়টা আছে? ফ্লোরিন এখানের মধ্যে 2টা আছে। তো আমি কি করলাম? এখানে 2 হাতে 2টা ফ্লোরিন দিয়ে দিলাম। ওকে, এখন তুমি আমাকে বলো, ফাঁকা যে হাতটা আছে,
ফাঁকা হাতের মধ্যে আমরা কাকে বসাবো, ফাঁকা হাতের মধ্যে আমরা ক্লোরিনকে বসাবো। তার মানে এখানে দেবো আমরা একটা ক্লোরিন, আমরা এখানে দেবো একটা ক্লোরিন। তাহলে তুমি আমাকে বলো, তো আমি এখানে দিলাম, এটার সঙ্গে তো কি হবে, কার্বন দিলাম। ফ্লোরিন এখানে কয়টা আছে, ফ্লোরিন এখানে আছে দুইটা, তার মানে দিলাম আমরা CF2 দিলাম। ক্লোরিন কয়টা আছে, দুইটা আছে, তার মানে এখানে কি দেবো আমরা, ক্লোরিন দুইটা দেবো। তার মানে এটা হবে ফ্রিয়ন 12 এর সংকেত। এটা কি হবে, এটা হবে তোমার ফ্রিয়ন 12 এর সংকেত। আর এটা কি ছিল, এটা ছিল তোমার CF13 এর সংকেত। ঠিক আছে, ওকে। না না, কুয়েশন সলভ ক্লাস না এটা, ওকে। আচ্ছা, এখন আসি আমরা যে লা শাতেলের নীতি, এটা আমরা সবাই একদম ছোটবেলা থেকে পড়ে আসছি আর কি, লা শাতেলের নীতি। আচ্ছা, তো লা শাতেলের নীতি কি করে ভাই, বলতো লা শাতেলের নীতি ব্যালেন্স করার ট্রাই করে। লা শাতেলের নীতি কি করে, লা শাতেলের নীতি ব্যালেন্স করার ট্রাই করে। আচ্ছা, তো আমরা দেখি যে সাম্যাবস্থার উপর তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রার যে প্রভাবটা আছে সেটা তোমার লা শাতেলের নীতি ব্যাখ্যা করে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই যে সাম্যাবস্থা জিনিসটা কি, এটা আমাদেরকে একটু বুঝতে হবে। দেখো, যে ধরো সাপোজ আমি একটা বিক্রিয়া নিলাম, যে এ নিলাম, তো এ থেকে ধরো সাপোজ উৎপন্ন হয়েছে তোমার বি উৎপন্ন হয়েছে। আবার ঠিক একইভাবে এখানে বি থেকে এ উৎপন্ন হচ্ছে, কি উৎপন্ন হচ্ছে, বি থেকে এ উৎপন্ন হচ্ছে। ওকে, এখন দেখো ভাইয়া, এখানে আমার এটা কি, এটা হচ্ছে তোমার বিক্রিয়ক, বিটা হচ্ছে এখানে উৎপাদ। এটা কি, এটা হচ্ছে তোমার বিক্রিয়ক, বিটা হচ্ছে এখানে উৎপাদ। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো তুমি মাথায় রাখবা যে যখন একই সাথে বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয়, আবার একই সাথে উৎপাদ থেকে বিক্রিয়ক তৈরি হয়, তখন সেটাকে আমরা বলি উভমুখী বিক্রিয়া। আর উভমুখী বিক্ষেত্রে যখন সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হবে, তখন সেটাকে আমরা বলবো সাম্যাবস্থা। কি বলছি ভাই, বলতো যে উভমুখী বিক্রিয়ার যখন সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হবে, তখন সেটাকে আমরা বলবো সাম্যাবস্থা। ওকে, তো লা শাতেলের নীতি মানে কি বলতো, লা শাতেলের নীতি মানে হচ্ছে যে সাম্যাবস্থার উপর আমরা তাপমাত্রা, চাপ, ঘনমাত্রার প্রভাব কিভাবে ব্যাখ্যা করব। অর্থাৎ তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা চেঞ্জ হলে কি কি ঘটনা ঘটবে, এটা আমরা লা শাতেলের নীতির মাধ্যমে ব্যাখ্যা করব। ওকে, তো এখানে একটা জিনিস লিখে দেওয়া আছে যে সাম্যাবস্থার উপর প্রভাবকের কোনো ভূমিকা নেই। সাম্যাবস্থার উপর প্রভাবকের কোনো ভূমিকা নেই, এটা কিন্তু পরীক্ষাতে অনেক বেশি আসে আর কি, যে নিচের কোনটির উপর সাম্যাবস্থার, মানে নিচের কোনটি সাম্যাবস্থার উপর ভূমিকা নেই। সো আনসার কোনটা হবে, আনসার হবে প্রভাবক। ওকে, তো এখন আমরা দেখবো যে লা শাতেলের নীতি বা সাম্যাবস্থার উপর তাপমাত্রার প্রভাব। ওকে, তো ধরো সাপোজ আমি একটা বিক্রিয়া নিলাম, যে নাইট্রোজেন নিলাম প্লাস এটা কি করলো, তিনটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে সে 2NH3 তৈরি করলো, সে কি করলো, 2NH3 তৈরি করলো। ওকে, ফাইন। এখন দেখো, আমরা কি জানি, আমরা জানি যে তাপমাত্রার উপর ভিত্তি করে বিক্রিয়াকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার তাপ উৎপাদী বিক্রিয়া, আর একটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। তো আমরা সবাই জানি যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেলএইচ এর মান কি হয়, ডেলএইচ এর মান হয় নেগেটিভ। আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেলএইচ এর মান কি হয়, ডেলএইচ এর মান হয় পজিটিভ। ডেলএইচ এর মান কি হয়, এখানে পজিটিভ হয়। ওকে, তো আমি কি করলাম, এখানের মধ্যে এখানে ডেলএইচ এর মান দিলাম, ডেলএইচ এর মান দিলাম আমি নেগেটিভ দিলাম। ঠিক আছে, ডেলএইচ এর মান আমি নেগেটিভ দিলাম। সো ডেলএইচ এর মান নেগেটিভ দ্বারা কি বোঝায়, বোঝায় যে এই যে বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়াটা হচ্ছে তোমার তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক আছে, আচ্ছা, ওকে। আবার ধরো সাপোজ আমি এই বিক্রিয়াটাকে এইভাবে লিখলাম যে N2 প্লাস 3H2, এই দুইটা বিক্রিয়া করে তোমার 2NH3 তৈরি করলো, প্লাস এখানের মধ্যে তাপ উৎপন্ন করলো। কি করলো, এখানের মধ্যে তাপ উৎপন্ন করলো। তো তুমি মাথা রাখবা যে ডেলএইচ এর মান যখন নেগেটিভ হবে, তখনও সেটা তাপ উৎপাদী বিক্রিয়া হবে। আবার এখানে উৎপাদে যখন তাপ উৎপন্ন হবে, তখনও সেটা তাপ উৎপাদী বিক্রিয়া হবে। ওকে, তো আমি কি বলছিলাম, আমি বলছিলাম যে লা শাতেলের নীতি কি করে, ব্যালেন্স করার ট্রাই করে। ওকে, এখন দেখো, এইটা তো বিক্রিয়াটা তো আমার তাপ উৎপাদী বিক্রিয়া, এটা কি, এটা হচ্ছে তোমার একটা তাপ উৎপাদী বিক্রিয়া। ওকে, তো তাপ উৎপাদী বিক্রিয়া ক্ষেত্রে তুমি আমাকে বলো, এখানে কি তার অলরেডি তাপ আছে না? হ্যাঁ, এখানে তার অলরেডি তাপ আছে। এখন আমি যদি এখানের মধ্যে আরো তাপ দিই, তার মানে কি হবে, বিক্রিয়াটা তোমার পিছন দিকে যাবে। দেখো, তার অলরেডি তাপ আছে, তাকে আমি আরো তাপ দিছি, তাপ দিলে কি করবে, সে ব্যালেন্স করার ট্রাই করবে। সো ব্যালেন্সটা কিভাবে করবে, বিক্রিয়াটা পিছন দিকে যাবে। তার মানে তুমি আমাকে বলো যে আমি যদি তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়াটা কি হবে, বিক্রিয়াটা তোমার পিছন দিকে যাবে। তো পিছন দিকে যাওয়া মানে কিভাবে বলতো, দেখো, পিছন দিকে যাওয়া মানে হচ্ছে আমার এখানের মধ্যে এটা কি বিক্রিয়ক, তো পিছন দিকে যাওয়া মানে হচ্ছে এখানের মধ্যে আমার বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাবে। ঠিক আছে, কি বলছি, যে আমি এখানে তাপ দিব, তাপ দিলে বিক্রিয়াটা কি হবে, পিছন দিকে যাবে। আর পিছন দিকে যাওয়া মানে কি, এখানে আমার বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাবে। ওকে, তো এখন তুমি আমাকে বলো যে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কেমন করব। তো তাপহারী বিক্রিয়া হবে তোমার তাপ উৎপাদী বিক্রিয়ার ঠিক উল্টোটা। তাহলে তুমি আমাকে বলো যে আমি যদি এখানের মধ্যে তাপমাত্রা বাড়াই, তো তাপমাত্রা বাড়ালে কি হবে, দেখো যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমার তাপ বাড়ালে বিক্রিয়াটা পিছন দিকে যায়। তাহলে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি তাপ বাড়াই, তখন বিক্রিয়াটা কি হবে, সামনের দিকে যাবে। আর সামনের দিকে যাবে মানে কি, আমার সেখানের মধ্যে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। কি হবে, আমার উৎপাদের পরিমাণটা বৃদ্ধি পাবে। ওকে, এখন তুমি আমাকে বলো
তাপ উৎপাদী বিক্রিয়াতে দেখো আমি তাপ দিলে বিক্রিয়াটা পিছন দিকে যায়, তাহলে তুমি আমাকে বলো তো যে তাপ যদি আমি এখানে হ্রাস করি বা তাপ যদি কমাই তখন বিক্রিয়াটা কোন দিকে যাবে? বিক্রিয়াটা সামনের দিকে যাবে। বিক্রিয়াটা কোন দিকে যাবে? বিক্রিয়াটা তোমার সামনের দিকে যাবে। ওকে, তো তুমি আমাকে বলো বিক্রিয়াটা যদি আমি তাপমাত্রা কমাইছি, তাপমাত্রা কমালে বিক্রিয়াটা সামনের দিকে যাবে, আর সামনের দিকে যাওয়া মানে কি হবে বলতো? আমার উৎপাদের পরিমাণটা বৃদ্ধি পাবে। কি হবে? উৎপাদের পরিমাণটা বৃদ্ধি পাবে। ওকে ফাইন। এখন তুমি আমাকে বলো তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ঠিক এর উল্টোটা হবে, তার মানে এখানে কি করবো আমরা? যদি এখানের মধ্যে আমরা তাপ যদি এখানে হ্রাস করি তাহলে তুমি আমাকে বলো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ হ্রাস করলে বিক্রিয়াটা সামনের দিকে যায়, তাহলে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা হ্রাস করলে বিক্রিয়াটা কি পিছন দিকে যাবে, আর পিছন দিকে যাওয়া মানে কি হবে বলতো? আমার এখানের মধ্যে বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি করবে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমরা 9-10 পড়ে আসছিলাম, তাও আমি এই জিনিসগুলো একটু তোমাদের রিকেপ করার ট্রাই করছি। ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, তো এখন এসে আমরা দেখি যে চাপের প্রভাব। ঠিক আছে, চাপের প্রভাব। তো চাপের প্রভাবের ক্ষেত্রে এখানে দুইটা শর্ত আছে, যে মিনিমাম একটি গ্যাসীয় অবস্থায় থাকতে হবে। একের চেয়ে যদি অধিক গ্যাসীয় অবস্থায় থাকে তখন সেটা আরো বেশি ভালো হবে, বাট মিনিমাম একটি গ্যাসীয় অবস্থায় থাকতে হবে। এখন এখানে কি বলছে যে চাপ বাড়ালে বিক্রিয়ার সাম্যাবস্থা বড় থেকে ছোট মূলের দিকে যাবে। আচ্ছা, এখন তুমি আমাকে বলতো ভাইয়া যে এই বিক্রিয়ার মধ্যে কি আমার মিনিমাম একটা গ্যাসেস অবস্থা আছে কিনা? হ্যাঁ, মিনিমাম একটা গ্যাসেস অবস্থায় আছে, মানে এখানে আমার একের চেয়ে বেশি আছে, তার মানে সেটা আরো বেশি ভালো। ওকে, তার মানে সে প্রথম কন্ডিশন ফিল আপ করছে। এখন আমি কি বলছি যে চাপ বাড়ালে বিক্রিয়াটি বড় মূল থেকে ছোট মূলের দিকে যায়। ওকে, আচ্ছা, এখন তুমি আমাকে বলো যে এখানের মধ্যে আমার বিক্রিয়কে কত মোল আছে? দেখো 3+1 মানে বিক্রিয়কে আছে আবার 4 মোল আছে। উৎপাদে কত মোল আছে? উৎপাদে আছে তোমার 2 মোল আছে। উৎপাদে কত মোল আছে? 2 মোল আছে। তাহলে তুমি আমাকে বলো আমি যদি এখানের মধ্যে চাপ বাড়াই, চাপ বাড়ালে কি হবে? বড় মূল থেকে ছোট মূলের দিকে যাবে। তো বড় থেকে ছোট দিকে যাওয়া মানে কি ভাই বলতো? বিক্রিয়াটা সম্মুখমুখী হওয়া, আর সম্মুখমুখী হওয়া মানে এখানে কি হবে? এখানের মধ্যে তোমার উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। কি হবে ভাই বলতো? উৎপাদের পরিমাণটা বৃদ্ধি পাবে। তাহলে তুমি আমাকে বলো চাপ কমালে কি হবে? চাপ কমালে বিক্রিয়াটা পিছন দিকে যাবে, আর পিছন দিকে যাওয়া মানে কি? আমার বিক্রিয়কের পরিমাণটা বৃদ্ধি পাওয়া। তো আমি এখানে লিখি যে চাপটা যদি আমি হ্রাস করি তখন কি হবে? চাপটা হ্রাস করলে বিক্রিয়কের পরিমাণটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, ওকে, এখন দেখো যে আমার এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখো তো আমার মিনিমাম কি একটা গ্যাসেস অবস্থা আছে কিনা? হ্যাঁ, এখানে আমার 3টা আছে, তার মানে সেটা আরো বেশি ভালো। তারপর দেখো এখানে আমার বিক্রিয়কে কত মোল আছে? বিক্রিয়ক আছে 1 মোল, উৎপাদে কত মোল আছে? 2 মোল আছে। সো আমরা কি জানি? আমরা জানি যে চাপ বাড়ালে বড় মূল থেকে ছোট মূলের দিকে যায়। কি বলতে পারতো? বড় থেকে ছোট মূলের দিকে যায়। তার মানে তুমি আমাকে বলো চাপ বাড়ালে বিক্রিয়াটা কি পিছন দিকে যাবে, আর পিছন দিকে যাওয়া মানে কি? এখানে কি হবে? এখানে তোমার বিক্রিয়কের পরিমাণটা বৃদ্ধি পাবে। তাহলে তুমি আমাকে বলো চাপ যদি কমায়, চাপ কমালে কি হবে? চাপ কমালে বিক্রিয়াটা সামনের দিকে যাবে, আর সামনের দিকে যাওয়া মানে কি? এখানে কি হবে? এখানে তোমার উৎপাদের পরিমাণটা বৃদ্ধি পাবে। ওকে, এখানে দেখো এখানে কি দিয়ে আছে? এখানে দেখো আমার মিনিমাম কি একটা গ্যাসেস অবস্থা আছে কিনা? হ্যাঁ, মিনিমাম একটা গ্যাসেস অবস্থায় আছে এখানে। ওকে, আচ্ছা, মিনিমাম একটা গ্যাসেস অবস্থায় আছে। ওকে, এখন দেখো ভাইয়া তুমি মাথায় রাখবা যে চাপ অথবা কেপি এবং কেসের ক্ষেত্রে তুমি মাথায় রাখবা যে শুধুমাত্র আমরা গ্যাসেস অবস্থা যেটা আছে, শুধুমাত্র গ্যাসেস অবস্থা যেটা আছে সেটাকে আমরা কাউন্ট করব। শুধুমাত্র গ্যাসেস অবস্থা যেটা আছে সেটাকে আমরা কাউন্ট করব। ঠিক আছে, ওকে। এখন তুমি আমাকে বলো উৎপাদে আমার গ্যাসেস অবস্থা কত মোল আছে? 1 মোল আছে। বিক্রিয়কে গ্যাসেস অবস্থা কত মোল আছে ভাইয়া বলতো? বিক্রিয়কে আমার গ্যাসেস অবস্থায় 0 মোল আছে। ওকে, তাহলে তুমি আমাকে বলো মিনিমাম এখানে একটি গ্যাসেস অবস্থায় আছে, তার মানে এটা আমার প্রথম কন্ডিশন ফিল আপ করছে। তারপর আমরা কি জানি? আমরা জানি যে চাপ যদি আমি বাড়াই তাহলে কি হবে? চাপ বাড়লে বড় থেকে ছোট দিকে যাবে, তার মানে চাপ বাড়লে বিক্রিয়াটা পিছন দিকে যাবে, আর পিছন দিকে যাওয়া মানে কি ভাই বলতো? বিক্রিয়কের পরিমাণটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, বিক্রিয়কের পরিমাণটা বৃদ্ধি পাবে। তাহলে তুমি আমাকে বলো তো ভাইয়া যে চাপ কমালে কি হবে? চাপ কমালে বিক্রিয়াটা সামনের দিকে যাবে, তার মানে এখানে আমরা উৎপাদের পরিমাণটা হ্রাস পাবে। কি হবে? এখানে উৎপাদের পরিমাণটা হ্রাস পাবে, সরি উৎপাদের পরিমাণটা বৃদ্ধি পাবে। ওকে, আচ্ছা, ওকে, গুড। এখন দেখো ভাইয়া এখানে মধ্যে দেখো তো ভাইয়া বলতো আমার মিনিমাম একটি গ্যাসীয় অবস্থা আছে কিনা? এখানে আমার একের চেয়ে অধিক আছে, তার মানে সেটা আরো বেশি ভালো। এখন তুমি আমাকে বলো এখানে আমার বিক্রিয়কে আছে 2 মোল, উৎপাদে আছে আমার 2 মোল। তাহলে তুমি আমাকে বলো আমি যদি এখানের মধ্যে চাপ বাড়াই তাহলে কি ঘটনা ঘটবে? আমরা জানি যে চাপ বাড়ালে বড় মূল থেকে ছোট মূলের দিকে যায়। তাহলে তুমি আমাকে বলো এখানে কি বড় ছোট কোনো কিছু আছে? বড় ছোট কোনো কিছু নাই, তার মানে বিক্রিয়াটা অগ্রসর হতে পারবে না। তো তুমি মাথায় রাখবা যে যখন আমার বিক্রিয়কের মূল সংখ্যা এবং উৎপাদের মূল সংখ্যা সমান হয় তখন সেখানে চাপের কোনো প্রভাব থাকে না, চাপের কোনো প্রভাব নেই। কি বলছি ভাই বলতো? যে যখন আমার বিক্রিয়কের মূল সংখ্যা এবং উৎপাদের মূল সংখ্যা সমান হয়ে যায় তখন চাপের কোনো প্রভাব থাকবে না। ঠিক আছে, তো আই থিঙ্ক সবাই এই জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, এগুলো তো তোমার 9-10 ছিল, তো তাও আমি একটু তোমাদেরকে একটু ভেঙে ভেঙে বোঝানোর ট্রাই করতেছি আর কি। ঠিক আছে, ওকে। এখন এসে আমরা ঘনমাত্রার প্রভাব। ওকে, তো দেখো ভাইয়া
তো ঘনমাত্রার প্রবাহের ক্ষেত্রে ধরো আমি সাপোজ এটা বিক্রিয়া নিলাম যে আমার এ থেকে ধরো সাপোজ বি উৎপন্ন হইতেছে। ওকে, এখন তুমি আমাকে বলো এটা হচ্ছে আমার বিক্রিয়ক, বিটা হচ্ছে আমার উৎপাদ। ওকে, এখন তুমি আমাকে বলো যে লাসাতের নীতি অনুযায়ী কি হবে বলতো, আমি যেটাই চেঞ্জ করি না কেন সেটা ব্যালেন্স করার ট্রাই করে। ওকে, এখন ধরো সাপোজ আমি কি করলাম, আমি এখানের মধ্যে বিক্রিয়ক যেটা আছে বিক্রিয়কের পরিমাণটা বৃদ্ধি করে দিলাম। কি করছি আমি ভাই বলতো, বিক্রিয়কের পরিমাণটা বৃদ্ধি করে দিচ্ছি। তাহলে তুমি আমাকে বলো বিক্রিয়কের পরিমাণটা আমি বৃদ্ধি করে যদি করে দিই তার মানে কি সেটা ব্যালেন্স করার ট্রাই করবে। সে কিভাবে ব্যালেন্স হবে, বিক্রিয়কটাকে বৃদ্ধি করলে সেটা বেশি বেশি বিক্রিয়া করে, বেশি বেশি বিক্রিয়া করে সে বেশি বেশি পরিমাণে উৎপাদ তৈরি করে। তার মানে এখানে কি হবে, বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি করলে আমার উৎপাদের পরিমাণটা বৃদ্ধি পাবে, তাই না, উৎপাদের পরিমাণটা বৃদ্ধি পাবে। ওকে, তাহলে তুমি আমাকে বলো তো ভাইয়া যে আমি যখন এখানে বিক্রিয়কের পরিমাণটা হ্রাস করব, বিক্রিয়কের পরিমাণটা যখন আমি হ্রাস করব তখন কি হবে, বিক্রিয়কের পরিমাণ যখন হ্রাস করব তখন আমার এই যে বিক্রিয়াটা আছে বিক্রিয়াটা কি হবে, পেছন দিকে যাবে। তো পেছন দিকে যাবে মানে কি হবে বলতো, বিক্রিয়কের পরিমাণ হ্রাস হলে আমার উৎপাদের পরিমাণ কমতে থাকবে এবং বিক্রিয়কের পরিমাণ বাড়তে থাকবে। তার মানে বিক্রিয়কের পরিমাণ হ্রাস করলে আমার উৎপাদের পরিমাণটা হ্রাস পেতে থাকবে। ঠিক আছে, কি বলছি যে আমার এখানে কি করছি বলতো, আমি এখানে বিক্রিয়কের পরিমাণটা হ্রাস করছি। সো বিক্রিয়কের পরিমাণটা হ্রাস করছি মানে কি বলতো, আমার বিক্রিয়াটা যে উৎপাদ যেটা আছে উৎপাদটা কি করছে বলতো, পিছন দিকে গিয়ে সে উৎপাদের পরিমাণ হ্রাস করবে এবং বিক্রিয়কের পরিমাণটা বৃদ্ধি করবে, মানে সে এক কথায় ব্যালেন্স করার ট্রাই করবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে, ওকে ওকে গুড। ওকে, এখন দেখো তোমাকে কি বলছে যে আবদ্ধ পাত্রে গ্যাসীয় বিক্রিয়ায় এ প্লাস টু বি দুইটা বিক্রিয়া করে সি উৎপন্ন করলো এবং এখানে ডেল মান হচ্ছে তোমার -100। এখন তুমি আমাকে বলো ডেল মানে কি, এখানে মাইনাস দিয়ে আছে না, মাইনাস দিয়ে আছে মানে এটা হচ্ছে তোমার একটা তাপ উৎপাদী বিক্রিয়া। ওকে, এখন বলছে যে এর ক্ষেত্রে সাম্যাবস্থায় কোনটি সঠিক নয়, সাম্যাবস্থায় কোনটি সঠিক নয়। এখানে কি ঘটনা ঘটে দেখো, আমি যদি এখানের মধ্যে চাপ বাড়াই তাহলে কি ঘটনা ঘটবে দেখো, আমার বিক্রিয়কে কত মোল আছে, বিক্রিয়কে আছে তোমার 3 মোল আছে, উৎপাদে কত মোল আছে 1 মোল আছে। তাহলে তুমি আমাকে বলো আমি যদি এখানে চাপ বাড়াই, চাপ বাড়ালে কি হবে, বড় মোল থেকে ছোট মোলের দিকে যাবে, তার মানে বিক্রিয়াটা সামনের দিকে যাবে। আর সামনের দিকে যাওয়া মানে কি হবে বলতো, আমার উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাওয়া, তার মানে আমার প্রথমটা কারেক্ট। ঠিক আছে, ওকে, আমাকে বাই করতে হবে কোন সঠিক নয়। আচ্ছা, এখন তুমি আমাকে বলো আমরা দেখছি কি বলতো, চাপ বাড়ালে বিক্রিয়াটা তোমার সামনের দিকে যায় মানে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে তুমি আমাকে বলো চাপ বাড়ালে কি উৎপাদের পরিমাণ হ্রাস পায়, কোনোদিনও না, চাপ বাড়লে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পায়। তার মানে আনসার কোনটা হবে, আনসার হবে বি, কারণ এখানে বলছে কোনটি সঠিক নয়। আমরা দেখছি যে চাপ বাড়ালে এখানে আমার উৎপাদের পরিমাণ বৃদ্ধি পায়, তো এখানে বলছে যে চাপ বাড়লে উৎপাদের পরিমাণ হ্রাস পায়, তার মানে আনসার হবে কোনটা, বি হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন দেখো যে তোমাকে বলছে যে PCl5 এটা বিক্রিয়া করে PCl3 প্লাস Cl2 উৎপন্ন করছে এবং এখানে ডেল এসে মানে তোমার প্লাস 90 কিলোজুল। এখন তুমি আমাকে বলো এখানে কি দিয়ে আছে, প্লাস দিয়ে আছে, প্লাস দিয়ে আছে মানে কি, সেটা একটা তাপহারী বিক্রিয়া। এখন বলছে যে এই বিক্রিয়াটির ক্ষেত্রে তাপ কমালে এবং চাপ বাড়ালে সাম্যাবস্থার কি পরিবর্তন ঘটবে। তাহলে তুমি আমাকে বলো এটা কি ভাইয়া বলতো, এটা হচ্ছে তোমার একটা তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়া মানে কি বলতো, তাপহারী বিক্রিয়া মানে তার তাপ নাই। ওকে, এখন তুমি আমাকে বলো তাপহারী বিক্রিয়াতে তার তাপ নাই, আমি যদি এখানে তাপ দিই তার মানে বিক্রিয়া কোন দিকে যাবে, বিক্রিয়া তোমার সামনের দিকে যাবে। তাহলে তুমি আমাকে বলো এখানে যদি আমি তাপমাত্রা যদি কমাই তার মানে বিক্রিয়া কোন দিকে যাবে, বিক্রিয়া তোমার পশ্চাৎমুখী হবে। কি হবে, বিক্রিয়াটা তোমার পশ্চাৎমুখী হবে। আমি আবার বলি দেখো, যেহেতু এটা তাপহারী বিক্রিয়া, সো আমি যদি এখানে তাপ দিই তখন বিক্রিয়াটা কি হবে, সামনের দিকে যাবে। তাহলে যদি আমি এখানে তাপ কমাই, তাপ কমালে বিক্রিয়াটা কোন দিকে যাবে, পশ্চাৎমুখী হবে, তাই না। আচ্ছা, আবার দেখো চাপের ক্ষেত্রে কি ঘটনা ঘটে দেখো, আমার এখানের মধ্যে বিক্রিয়কে আছে 1 মোল আর উৎপাদে কত মোল আছে, উৎপাদে আছে তোমার 2 মোল। ওকে, এখন তুমি আমাকে বলো আমি যদি এখানের মধ্যে চাপ বাড়াই, চাপ বাড়ালে কি হবে বলতো, আমার বড় থেকে ছোট দিকে যাবে, বড় থেকে ছোট দিকে যাবে, তার মানে এখানে কি হবে, আমার বিক্রিয়াটা পশ্চাৎমুখী হবে। তাহলে তুমি আমাকে বলতো এখানে কি হবে, চাপ যদি আমি বাড়াই তখন কি হবে, বিক্রিয়াটা তোমার পশ্চাৎমুখী হবে। তাহলে তুমি আমাকে বলো আমি তাপমাত্রা কমাইলেও বিক্রিয়াটা পশ্চাৎমুখী হইতেছে, চাপ বাড়ালেও বিক্রিয়াটা পশ্চাৎমুখী হইতেছে, তার মানে তুমি আমাকে বলতো এখানে কি পরিবর্তন হবে, বিক্রিয়াটা হবে তোমার পশ্চাৎমুখী অগ্রসর হবে। কি হবে, পশ্চাৎমুখী অগ্রসর হবে। ঠিক আছে, আচ্ছা ওকে। এখন দেখো আমার এখানে প্রশ্ন তোমার খুলনা 18-19 আসছিল, কি বলছে যে A2 প্লাস 3B2 দুইটা বিক্রিয়া করে 2AB3 উৎপন্ন করলো এবং এখানে ডেল এইচ মানে কি হবে, নেগেটিভ। তো ডেল এইচ মানে নেগেটিভ মানে কি হবে, তো যেটা আমার তাপ উৎপাদী বিক্রিয়া। এখন বলছে যে এই বিক্রিয়ার AB3 এর উৎপাদন বৃদ্ধি পাবে। ওকে, এখন তুমি আমাকে বলো AB3 মানে কি, এটা হচ্ছে তোমার উৎপাদ। তো উৎপাদের পরিমাণ কখন বৃদ্ধি পায়, যখন বিক্রিয়াটা তোমার সম্মুখমুখী হয়, যখন বিক্রিয়াটা সম্মুখমুখী হয় তখন উৎপাদের পরিমাণটা বৃদ্ধি পায়। ওকে, এখন তুমি আমাকে বলো এটা আমার তাপ উৎপাদী বিক্রিয়া, সো আমি যদি এখানের মধ্যে তাপ বাড়াই তখন বিক্রিয়াটা কি হবে, বিক্রিয়া তোমার পিছন দিকে যাবে। আর পিছন দিকে যদি যায় তুমি আমাকে বলো তো যে আমি এখানে কি উৎপাদের পরিমাণ কি বৃদ্ধি পাবে, উৎপাদের পরিমাণ জীবনেও বৃদ্ধি পাবে না। তার মানে আমার প্রথম অপশনটাই তোমার ভুল। তাহলে এখানে কারেক্ট কোনটা হবে, কারেক্ট হবে তোমার 2 এবং 3। সো 2 এবং 3 কোনটায় আছে বলতো, এতে আছে, তার মানে আনসার কোনটা হবে, আনসার হবে এ।
ঠিক আছে, ওকে, গুড গুড। আরে বস পোলাপান সবাই তো পারতেছে, আরে সেরা সেরা। আচ্ছা ওকে, এখন দেখবো আমরা যে সাম্য ধ্রুবক। তো সাম্য ধ্রুবককে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে তোমার কেপি এবং আরেকটা হচ্ছে তোমার কেসি, ঠিক আছে। তো কেপির ক্ষেত্রে আমরা আংশিক চাপ নেই, আর কেসির ক্ষেত্রে আমরা ঘনমাত্রা নেই, ঠিক আছে। আচ্ছা, এখন কেপি মানে কি? কেপি মানে হচ্ছে যে সাম্যাবস্থায় উৎপাদের আংশিক চাপের ঘাতসর গুণফল ডিভাইড বাই সাম্যাবস্থায় বিক্রিয়কের আংশিক চাপের ঘাতসর গুণফল। আচ্ছা, এই জিনিসগুলো কি আমরা একটু পরে বুঝতেছি, ঠিক আছে, ওকে। কেসি মানে কি? কেসি মানে হচ্ছে তোমার সাম্যাবস্থায় উৎপাদের ঘনমাত্রার ঘাতসহ গুণফল ডিভাইড বাই সাম্যাবস্থায় বিক্রিয়কের ঘনমাত্রার ঘাতসহ গুণফল। আচ্ছা, তো কেপি এবং কেসি ক্ষেত্রে কোন সময় আমরা কোনটা নিব এটা তুমি কিভাবে মাথায় রাখবা? তো দেখো এখানে কি দেয়া আছে, পি দেয়া আছে। পি মানে কি? প্রেসার। তো প্রেসার মানে এখানে কি নিতে হবে আমাকে? আংশিক চাপ নিতে হবে। সি মানে কি ভাই বলতো? সি মানে হচ্ছে তোমার কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন মানে কি? এখানে কি নিতে হবে আমাকে? ঘনমাত্রা নিতে হবে, ঠিক আছে, ওকে। এখন চলো আমরা কিছু বিক্রিয়ার জন্য কেপি এবং কেসি কিভাবে নির্ণয় করতে হয় সেটা একটু বোঝার ট্রাই করি, ওকে। তো তুমি এখানে একটা জিনিস মাথায় রাখবা যে আমরা কেপি এবং কেসি শুধুমাত্র আমরা গ্যাসিয়াস অবস্থার জন্য নিব। কি করবো? আমরা শুধুমাত্র গ্যাসিয়াসের জন্য নিব, ঠিক আছে, গ্যাসিয়াসের জন্য কাউন্ট করব, ঠিক আছে, গ্যাসিয়াসের জন্য আমরা কাউন্ট করব, ঠিক আছে, ওকে। আচ্ছা দুঃখিত। আচ্ছা, তো দেখো ভাইয়া, তো তুমি আমাকে বলো তো ভাইয়া এটা ক্ষেত্রে আমার কেসি সমান সমান কি হবে? তো আমি কি বলছিলাম, কেসি মানে হচ্ছে তোমার উপর কি থাকবে? সি, মানে এখানে কি নিতে হবে? ঘনমাত্রা নিতে হবে। সো দেখো উপরে কি থাকবে? উপরে থাকবে তোমার উৎপাদ। উৎপাদ হিসেবে কি আছে? NH3 আছে। তার মানে এখানে আমরা নিব NH3 এর ঘনমাত্রা নিব। এখন তুমি আমাকে বলো NH3 এর সহগ কত? 2, তার মানে তার উপর হবে স্কয়ার ডিভাইড বাই আমরা দিব বিক্রিয়কের ঘনমাত্রা। সো বিক্রিয়ক হিসেবে কি আছে ভাই বলতো? N2 আছে, তার মানে দিব আমরা N2 এর ঘনমাত্রা ইনটু দিব আমরা হাইড্রোজেন আছে, আমরা কি দিব? আমরা হাইড্রোজেনের ঘনমাত্রা দিব। আর হাইড্রোজেনের সহগ যেহেতু এখানে 3, তার মানে আমরা উপর পাওয়ার কি দিব? 3 দিব, ঠিক আছে ভাই, বুঝতে পারছি, ওকে। এখন তুমি আমাকে বলো কেপি সমান সমান কি হবে? কেপি ক্ষেত্রে কি বলছিলাম আমরা? যে উপরে আমরা উৎপাদের আংশিক চাপের ঘাতসর গুণফল নিব ডিভাইড বাই বিক্রিয়কের আংশিক চাপের ঘাতসর গুণফল। তার মানে উপরে নিব আমরা NH3 এর আংশিক চাপ নিব, তার মানে দিব আমরা পি অফ NH3, তারপর দিব দেখো তার সহগ যেহেতু 2 আছে, তার মানে তারপর দিব আমরা স্কয়ার দিব, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ওকে, তারপর দেখো নিচে কি আছে বলতো? নিচে হচ্ছে তোমার পি অফ N2 আছে, ঠিক আছে, পি অফ N2 ইনটু দিব আমরা কিভাবে বলতো? ইনটু দিব আমরা পি অফ H2 দিব, ঠিক আছে, পি অফ H2 দিব, ওকে। এখন তুমি আমাকে বলো হাইড্রোজেনের সাথে সহগ কত আছে? 3 আছে, তার মানে তার উপর পাওয়ার দিব আমরা কিউ দিব, ঠিক আছে, বুঝতে পারছি, ওকে। এখন তুমি আমাকে বলো এই বিক্রিয়ার ক্ষেত্রে আমার কেসি সমান সমান কি হবে? এই বিক্রিয়াতে কেসি সমান সমান হবে উপরে আমরা কি দিব? উপরে দিব আমরা PCl3 এর ঘনমাত্রা। এখন তুমি আমাকে বলো PCl3 এর সহগ কত? 1, 1 উপরে দেওয়া যায় কথা, না দেয়া এই কথা। তারপর এখানে কি দেব আমরা? Cl2 এর ঘনমাত্রা দেব ডিভাইড বাই দিব আমরা PCl5 এর ঘনমাত্রা, কি দিব আমরা? PCl5 এর ঘনমাত্রা দেব, ওকে ফাইন। তাহলে তুমি আমাকে বলতো এখানে আমার কেপি সমান সমান কি হবে? কেপি সমান সমান হবে উপরে হবে তোমার PCl3 এর আংশিক চাপ ইনটু Cl2 এর আংশিক চাপ ডিভাইড বাই কি হবে? ডিভাইড বাই হবে তোমার PCl5 এর আংশিক চাপ, ঠিক আছে ভাইয়া, ওকে। হ্যাঁ, কেসি লিকুইড কাউন্ট করে, ঠিক আছে, কেসি লিকুইড কাউন্ট করে, আর কেপি শুধুমাত্র গ্যাসেস অবস্থা কাউন্ট করে। কেসি, আচ্ছা আমি বলি, যেহেতু আমাদের ভার্সিতে দেখবা তুমি লিকুইড দিয়ে খুব একটা প্রশ্ন আসে না, তো তুমি মাথায় রাখবা যে গ্যাসেসের জন্য আমরা কেপি এবং কেসি উভয়টা কাউন্ট করব, আর লিকুইডের জন্য শুধুমাত্র আমরা কেসিটা কাউন্ট করবো, ঠিক আছে, লিকুইডের জন্য আমরা শুধুমাত্র কেসি কাউন্ট করবো, ঠিক আছে, ওকে। আচ্ছা পরীক্ষাতে কিন্তু এই জিনিসগুলো আসে না, তাও আমি একটু লিখে দিই, ঠিক আছে, ওকে। এখন দেখো এখানে কি আছে? তো সলিড আছে, তো সলিডকে কি আমরা এখানে কাউন্টে নেব? সলিডকে আমরা এখানে কাউন্টে নেব না। আর এখানে কার্বন ডাইঅক্সাইড কি আছে? তো গ্যাসেস অবস্থা আছে। তাহলে তুমি আমাকে বলো এখানে আমার কেসি সমান সমান কি হবে? দেখো যে গ্যাসেস অবস্থা যেটা আছে তার ঘনমাত্রা নেব, তো দিলাম আমরা কার্বন ডাইঅক্সাইড যেটা আছে তার ঘনমাত্রা দিলাম, ওকে, ডিভাইড বাই আমার এখানে কি আর কি কোনো গ্যাসেস অবস্থা আছে? আর কোনো গ্যাসেস অবস্থা নাই, তার মানে নিচে আমি কোনো কিছু দেব না। ঠিক একইভাবে দেখো আমরা কেপি লিখলাম, তো তুমি আমাকে বলো কেপি উপর কি দিব ভাই বলতো? উপরে দিব আমরা যেটা গ্যাসেস অবস্থায় আছে তার আংশিক চাপ দিব, ওকে। এখন তুমি আমাকে বলো এখানে আমার আর কি কোনো কিছু গ্যাসেস অবস্থায় আছে? আর কোনো কিছু গ্যাসেস অবস্থায় নাই, তার মানে এখানে আমরা আর কোনো কিছু লিখবো না, ঠিক আছে। আমি আবার বলি, দেখো আমি আবার বলি যে এখানে আমরা শুধুমাত্র গ্যাসেসটা কাউন্ট করব। তাহলে দেখো যে আমার এখানে উৎপাদিত গ্যাসে কার্বন ডাইঅক্সাইড আছে, তার মানে আমরা কার্বন ডাইঅক্সাইডের ঘনমাত্রা নিলাম। এখানে কি আর কি কোনো গ্যাসেস অবস্থা আছে? আর কোনো গ্যাসেস অবস্থা নাই, তার মানে আমরা এখানে আর কোনো কিছু নিতে পারবো না। ঠিক একইভাবে কেপি ক্ষেত্রে দেখো আমরা কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ নিচ্ছি, যেহেতু আর কোনো গ্যাসেস অবস্থা নাই, তার মানে এখানে আমরা কোনো কিছু কাউন্টে নিতে পারবো না, ঠিক আছে, বুঝতে পারছি, ওকে। আচ্ছা এখন বলছে যে নিচের বিক্রিয়াগুলোতে কোনটিতে সাম্য ধ্রুবকের একটিমাত্র পদার্থের একটিমাত্র পদার্থের ঘনমাত্রার উপর নির্ভর করে। কে বলছে অর্থ? মানে সাম্য ধ্রুবক মানে কেপি অথবা কেসি কোনটি মাত্র মানে কোনটি একটিমাত্র পদার্থের উপর ঘনমাত্রার উপর নির্ভর করে, ঠিক আছে, আচ্ছা ওকে।
আচ্ছা আচ্ছা, ওকে। এখন দেখো ভাইয়া, যে আমার এখানে কি করতে হবে, দেখতে হবে আমাকে কোথায় যে একটি মাত্র ঘনমাত্রার উপর নির্ভর করে। এখন তুমি আমাকে বলো এখানে আমার বিক্রিয়ক হয়ে গ্যাসিয়াস অবস্থায় আছে, উৎপাদক গ্যাসিয়াস অবস্থায় আছে, তার মানে তুমি আমাকে বলো এই দুইটাই কিভাবে বলতো আমরা কেপি এবং কেসি ক্ষেত্রে কাউন্ট করবো, তাই না? আবার দেখো এখানে আমার বিক্রিয়ক হয়ে গ্যাসিয়াস অবস্থায় আছে, উৎপাদক গ্যাসিয়াস অবস্থায় আছে, তার মানে তুমি আমাকে বলো এটার ক্ষেত্রে আমরা তিনটাকে কি কাউন্ট করবো না, তিনটাকেই কাউন্ট করবো। বাট তুমি আমাকে বলো তো ভাইয়া, যে এখানে আমরা শুধুমাত্র একটার ক্ষেত্রে আমরা এখানে কেপি এবং কেসি ক্ষেত্রে কাউন্ট করতে পারবো, বাকি দুইটাকে কিন্তু আমরা কাউন্ট করতে পারবো না। ঠিক একইভাবে দেখো যে আমি এখানে যেটা গ্যাসের অবস্থা আছে এটাকে আমরা কেপি এবং কেসির মধ্যে কাউন্ট করতে পারবো, আবার এটা যেটা আছে এটা আমরা কেপি এবং কেসির মধ্যে কাউন্ট করতে পারবো, কারণ এখানে গ্যাসের অবস্থা আছে। তাহলে তুমি আমাকে বলো আমি কোথায় শুধুমাত্র একটাকে কাউন্ট করতে পারবো? কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে, তাই না? তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে সি। ঠিক আছে, আনসার কোনটা হবে? আনসার হবে সি। আমি কি বলছি যে মানে কোনটি একটি মাত্র পদার্থের ঘনমাত্রার উপর নির্ভর করে, তাহলে তুমি আমাকে বলো এখানে দেখো আমার এখানে দুইটার গ্যাসীয় অবস্থা আছে, তার মানে কি আমার দুইটারই ঘনমাত্রা নিতে হবে। এখানে আমার তিনটার গ্যাসীয় অবস্থা আছে, তার মানে তিনটারই ঘনমাত্রা নিতে হবে। বাট দেখো এখানে শুধুমাত্র আমার একটা গ্যাসীয় অবস্থা আছে, তার মানে আমরা একটার ঘনমাত্রা নিয়ে কাউন্ট করতে পারবো। আবার দেখো এখানে কি আমার আছে, দুইটা আছে, দুইটা গ্যাসীয় অবস্থা আছে, তার মানে এখানে আমরা দুইটার ঘনমাত্রা নিতে হবে। সো কোথায় আমি শুধুমাত্র একটা ঘনমাত্রা নিব? আমরা এই বিক্রিয়ার ক্ষেত্রে নিব, তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে সি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন বলছে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় N2O5 বিক্রিয়া করে তোমার 2NO2 উৎপন্ন করছে, এবং এর ক্ষেত্রে তার কেপি মানটা হচ্ছে তোমার 0.008 অ্যাটমসফিয়ার, এবং N2O4 এর আংশিক চাপ হচ্ছে তোমার 0.8 অ্যাটমসফিয়ার হলে বিক্রিয়াটিতে NO2 এর আংশিক চাপ কত? ওকে, তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, এখানে তোমার কেপি মানটা দেওয়া আছে। তাহলে তুমি আমাকে বলো কেপি সমান সমান কি হবে? এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি সমান সমান হবে উপরে পি অফ NO2, পি অফ NO2, আর যেহেতু এখানে তোমার শক 2 আছে, তার মানে তার উপর পাওয়ার দিব আমরা স্কয়ার দিব, ডিভাইড বাই আমরা কি দিব? ডিভাইড দিব আমরা পি অফ N2O4 দিব, তাই না? ওকে, এখন আমার লাগবে কি? আমার লাগবে এখানে NO2 যেটা আছে তার আংশিক চাপটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে তুমি আমাকে বলো পি অফ NO2 সমান সমান কি হবে? পি অফ NO2 সমান সমান হবে তোমার, যে দেখো এখানে কি হবে, কেপি ইন্টু পি অফ N2O4 থাকবে। আর যেহেতু এখানে স্কোয়ার আছে, স্কোয়ারটা এই পাশে আসলে কি হবে? সেটা তোমার রুট ওভার হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে? সেটা তোমার রুট ওভার হয়ে যাবে। ওকে, এখন তুমি আমাকে বলো কেপি মানটা কত দেওয়া আছে? কেপি মানটা দেওয়া আছে তোমার 0.008। এখন তুমি আমাকে বলতো ভাইয়া 0.008 কে আমরা এটা কি আমরা এভাবে লিখতে পারি না, যে 8 ইন্টু 10 ইনভার্স সি লিখতে পারি, তাই না, হিসাবে সুবিধার্থে? আবার দেখো N2O4 এর আংশিক চাপ কত দেওয়া আছে? তো 0.8 দেওয়া আছে। তো আমরা এটাকে কি করতে পারি? আমরা এটাকে লিখতে পারি যে 8 ইন্টু 10 ইনভার্স 1 লিখতে পারি, তাই না? ওকে, এখন দেখো তো আমরা এটাকে কিভাবে হিসাব করতে পারি। দেখো 8 8 হচ্ছে তোমার 64, তাই না? 64 দিলাম। ওকে, ইন্টু দেখো এখানে কি আছে, দেখো 10 ইনভার্স সি আর 10 ইনভার্স 1 আছে, তার মানে এখানে কি হবে? তোমার 10 ইনভার্স 4 হবে। এখন তুমি আমাকে বলো 64কে যদি আমি রুট ওভার করি, তার মানে এখানে আসবে তোমার 8, আর 10 ইনভার্স 4 কে যদি আমি রুট ওভার করি, তার মানে কি হবে? পাওয়ারটা হয়তো তোমার হাফ হয়ে যাবে, তার মানে এখানে হবে তোমার 10 ইনভার্স 2 হবে। তার মানে দেখো তো আনসার কোনটা হবে? আনসার হবে তোমার বি, 8 ইন্টু 10 ইনভার্স 2 হবে। ঠিক আছে, তো আই থিঙ্ক সবাই এটা বুঝতে পারছো। ওকে, তো এখানে বলছে যে নিচের কোন বিক্রিয়ার অনুপাতের আহ, চাপের প্রভাব নেই। আচ্ছা, তো কিউসি মানে কি? কিউসি মানে হচ্ছে তোমার এক প্রকার কেসি। ঠিক আছে, এক প্রকার কেসি। কেসি হচ্ছে আমরা সাম্যাবস্থায় নেই, আর কিউসি হচ্ছে আমরা যে কোনো অবস্থায় নেই। কেসি আমরা সাম্যাবস্থায় নেই, আর কিউসি আমরা যে কোনো অবস্থায় নেই। কেসি যে কথা, কিউসি একই কথা। ঠিক আছে, ওকে। এখন চাপের প্রভাব নেই, কোথায় চাপের প্রভাব নেই ভাবে বলতো? যখন আমার বিক্রিয়কের মূল সংখ্যা এবং উৎপাদের মূল সংখ্যা সমান হবে, তখনই তো সেখানে চাপের প্রভাব থাকবে না। এখন তুমি আমাকে বলো, তুমি যদি সবগুলো একটু বের করে দেখো, আমার যে অপশনের সিটা আছে দেখো, তো তুমি আমাকে বলো উপরে কি থাকে? উপরে থাকে তোমার উৎপাদ থাকে, তাই না? উপরে কি থাকে? উৎপাদ থাকে। আর নিচে কি থাকে? নিচে থাকে তোমার বিক্রিয়ক। নিচে কি থাকে? নিচে থাকে তোমার বিক্রিয়ক। ওকে, এখন দেখো আমি যদি এটাকে একটু লিখি, ভেঙে লিখি, তাহলে তুমি আমাকে বলো, তো এটাকে ভেঙে লিখলে দেখো আমার বিক্রিয়ক কি আছে? ব্যাপার তো এইচ আই আছে। তো আমি দিলাম এখানে এইচ আই দিলাম। ঠিক আছে, এইচ আই দিলাম। ওকে, যেহেতু এখানে স্কোয়ার আছে, তার মানে কি হবে? স্কোয়ারটা হয়ে যাবে, তার উপরে সহগ হয়ে যাবে, মানে তার এখানে সহগ হয়ে যাবে। তারপর দেখো আমার এখানে মধ্যে উৎপাদ হিসেবে কি আছে বলতো? H2 আছে, প্লাস কি আছে বলতো? I2 আছে। ওকে, এখন তুমি আমাকে বলো এখানে মধ্যে আমার বিক্রিয়ক কত মোল আছে? বিক্রিয়ক আছে তোমার 2 মোল, উৎপাদে কত আছে? 1 + 1 মানে 2 মোল আছে। তাহলে তুমি আমাকে বলো এখানে আমার বিক্রিয়কের মূল সংখ্যা এবং উৎপাদের মূল সংখ্যা দুটো কি সেম হয়ে গেছে? আর যেহেতু সেম হয়ে গেছে, তার মানে এখানে কি আমার চাপের কোনো প্রভাব নেই, তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার সি। বাট এইগুলো সবগুলো ক্ষেত্রে দেখো যে আমার এখানে উৎপাদের মূল সংখ্যা এবং বিক্রিয়কের মূল সংখ্যা সেম হয় না। ঠিক আছে, এখানে সেম হয় না। ঠিক আছে, আচ্ছা। তো চলো আমরা এখন একটু নেক্সট পেজে যাই। ওকে, তো এখন আমরা দেখবো, আচ্ছা এই কেউ কেউ বি বলতেছো, এই বি বি কেন হবে আনসার? বি না তো ভাই, সি হবে, তাই না? আচ্ছা, ওকে। আচ্ছা, কিউসি মানে ওয়ান কাইন্ড অফ কেসি,
কেসিটা আমরা নেই সাম্য অবস্থায় নেই, কেসিটা আমরা কি নেই, কেসিটা আমরা সাম্য অবস্থায় নেই, আর কিউসিটা আমরা যে কোনো অবস্থায় নেই, কিউসি আমরা কি যে কোনো অবস্থাতেই নেই, যে কোনো অবস্থাতেই নেই, মানে কিউসি যে কথা কেসিও একই কথা, ঠিক আছে। ওকে ওকে, আচ্ছা চলো আমরা এখন নেক্সট পেজে যাই। এখন দেখো, এখন আমরা দেখবো যে কেপি এবং কেসির সম্পর্ক এবং কেপি এবং কেসির একক নির্ণয়। সো দেখো এখানে আমরা সূত্রটা জানি যে কেপি সমান সমান হচ্ছে তোমার কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল এন। কেপি সমান সমান কি, কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল এন। তো ডেল এন মানে কি, ডেল এন মানে হচ্ছে তোমার উৎপাদের মূল সংখ্যা মাইনাস বিক্রয়কের মূল সংখ্যা। আচ্ছা এখন দেখো আর মানে কি ভাবে বলতো, আর মানে হচ্ছে তোমার সার্বজনীন মোলার গ্যাস দ্রবক। ওকে, এখন আর এর দুইটা মান আছে, একটা হচ্ছে তোমার 0.0821 অথবা 8.314। আচ্ছা, আর টেম্পারেচার যেটা আছে সেটাকে আমরা অবশ্যই কেলভিন এককে নেব। ওকে, এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে ভাই তাহলে আমি আর এর কখন কোন মানটা নেব। সো এটা তোমাকে আমি একটু ক্লিয়ার করে দিই। দেখো যে তুমি যখন প্রেসারটা দেখবা তোমার অ্যাটমসফিয়ার এককে দেওয়া আছে, প্রেসার যখন থাকবে অ্যাটমসফিয়ার এককে এবং আয়তনটা যখন থাকবে লিটার এককে, তখন আর এর মানটা হবে তোমার 0.0821। আবার তোমার প্রেসারটা যখন থাকবে তোমার প্যাসকেল এককে এবং আয়তনটা যখন থাকবে তোমার মিটার কিউব এককে, তখন আর এর মানটা আমরা ইউজ করব 8.314। মানে অ্যাটমসফিয়ার আর লিটার থাকলে আমরা আর এর মানটা ইউজ করব এটা, আর প্যাসকেল এবং মিটার কিউব থাকলে তখন আমরা আর এর মানটা ইউজ করব এটা, ঠিক আছে। ওকে ওকে ওকে, গুড। আচ্ছা ওকে, এখন দেখো ভাইয়া যে এখন আমাকে এখানে কি করতে হবে, যে কেপি এবং কেসির সম্পর্কটা লিখতে হবে। তাহলে তুমি আমাকে বলো আমরা কি জানি, আমরা জানি যে কেপি সমান সমান হচ্ছে তোমার কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল এন, আর টি টু দি পাওয়ার ডেল এন, ঠিক আছে ভাইয়া। ওকে, এখন তুমি আমাকে বলো যে আমরা কেপি লিখলাম, তারপরে লিখলাম আমরা কেসি লিখলাম, তারপর দেখো আর টি লিখলাম, আর টি টু দি পাওয়ার ডেল এন। ডেল এন এর মান কত ভাই বলতো, ডেল এন মান কি বলছিলাম যে উৎপাদের মূল সংখ্যা মাইনাস বিক্রয়কের মূল সংখ্যা। উৎপাদের মূল সংখ্যা কত ভাই বলতো, উৎপাদের মূল সংখ্যা হচ্ছে তোমার 1 + 1 মানে হচ্ছে তোমার 2, আর বিক্রয়কের মূল সংখ্যা হচ্ছে তোমার 1। তার মানে 2 - 1 মান কত, 2 - 1 মান হচ্ছে এখানে কি আছে, 1 আছে। তার মানে কেপি সমান সমান কি পেয়েছি, কেপি সমান সমান পাইছি আমরা কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার 1। আচ্ছা এখন দেখো এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কেপি এবং কেসি সম্পর্কটা কি পাবো, দেখো কেপি সমান সমান হবে তোমার কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল এন, তাই না, ডেল এন। ওকে, এখন তুমি আমাকে বলো এই বিক্রিয়ার ক্ষেত্রে আমার ডেল এন এর মান কত হবে, আমার উৎপাদের মূল সংখ্যা হচ্ছে তোমার 2, বিক্রয়কের মূল সংখ্যা হচ্ছে তোমার 4। তাহলে তুমি আমাকে বলো কেপি সমান সমান আমরা পাবো যে কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার, দেখো আমার 2 - 4 মানে এখানে কি পাবো আমরা, -2 পাবো। তো তুমি আমাকে বলো -2 মানে আমরা সেটাকে কি লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি যে কেপি সমান সমান কেসি ডিভাইডেড বাই আর টি হোল স্কয়ার লিখতে পারি। তারপর তুমি আমাকে বলো এখানে আমরা কেসি সমান সমান কি পাবো, কেসি সমান সমান পাবো আমরা কেপি ইন্টু আর টি স্কয়ার পাবো, তাই না, আর টি স্কয়ার পাবো, ঠিক আছে। ওকে, এখন দেখো এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কেপি এবং কেসি সম্পর্কটা কি পাবো। তো দেখো আমার, তো আমরা জানি কেপি সমান সমান জানি কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল এন, তাই না, আর টি টু দি পাওয়ার ডেল এন। ওকে, এখন তুমি আমাকে বলো কেপি সমান সমান আমরা দিলাম কেসি ইন্টু দিলাম আর টি দিলাম, তাই না, আর টি। ওকে, এখন তুমি আমাকে বলো ডেল এন আমার উৎপাদের মূল সংখ্যা কত, 2, বিক্রয়কের মূল সংখ্যা 2, তার মানে 2 - 2 মানে কি 0। তো কোন কিছুর উপর পাওয়ার 0 থাকলে সেটা কি হয়, সেটা তোমার 1 হয়। তার মানে কি পাবো, কেপি সমান সমান পাবো আমরা কেসি পাবো। ওকে, এখন চলো আমরা একক নির্ণয় করি। তো তুমি মাথায় রাখবা যে কেপি এর একক হবে অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার ডেল এন। তো কেপি মানে প্রেসার, তো প্রেসার একক কি অ্যাটমসফিয়ার, তো কেপি একক হবে তোমার অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার ডেল এন হবে। আর কেসি মানে কি কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন মানে ঘনমাত্রা, তো ঘনমাত্রা একক কি হবে মোল পার লিটার, তাহলে কেসির একক কি হবে মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন। তাহলে তুমি আমাকে বলো ভাইয়া এই বিক্রিয়ার ক্ষেত্রে আমার কেপি এর এককটা কি হবে, কেপি এর একক হবে দেখো কেপি একক দিব আমরা অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার ডেল এন এর মান কত, ডেল এন এর মান হচ্ছে তোমার 1, তার মানে এখানে দিব আমরা 1 দেব। তুমি আমাকে বলো কেসির ক্ষেত্রে এখানের মধ্যে আমার এককটা কি হবে মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন এর মান কত, ডেল এন এর মান হচ্ছে তোমার 1, সো আমি এখানে 1 দেব। ওকে, এখন তুমি আমাকে বলো তো এটা তো একটু, হ্যাঁ আচ্ছা এখানে আমরা একটু এখানে লিখি। হ্যাঁ, তাহলে তুমি আমাকে বলো এখানে আমার কেপি রেকর্ডটা কি পাবো, কেপি রেকর্ডটা পাবো অ্যাটমসফিয়ার। এখন তুমি আমাকে বলো ভাইয়া এখানে আমাদের আমার ডেল এন এর মান কত -2, তো আমি এখানে দিলাম -2 দিলাম। তো কেসি রেকর্ডটা কি পাবো, কেসি রেকর্ডটা পাবো আমরা মোল পার লিটার পাবো টু দি পাওয়ার ডেল এন, ডেল এন মান কত ভাই বলতো -2, তো আমরা এখানে দিব আমরা -2 দিব, ঠিক আছে। ওকে, এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে এখানে মধ্যে আমরা কেপি রেকর্ডটা কি পাবো, দেখো কেপি সমান পাবো অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার
জিরো, মানে ডেল এর মান হচ্ছে তোমার জিরো। তো তুমি মাথায় রাখবা যে যখন কোনো কিছুর উপর পাওয়ার জিরো থাকবে তখন সেটা হয়ে যায় তোমার ওয়ান। আর ওয়ান থাকা যে কথা সেখানে কোনো একক নাই, মানে ওয়ান থাকলে সেখানে কোনো একক থাকে না, ওয়ান থাকলে সেখানে কোনো একক থাকে না। তার মানে এটার ক্ষেত্রে আমরা কেপি এবং কেসির কোনো একক পাবো না, কেপি এবং কেসির কোনো একক পাবো না, ঠিক আছে? কেপি এবং কেসির কোনো একক পাবো না এখানে। এখানে আমি লিখি যে কেপি কেসি এর একক নেই, ঠিক আছে? কেপি এবং কেসি এর একক নেই, ঠিক আছে? কেন? কারণ হচ্ছে তোমার দেখো এখানে কি থাকে, অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার জিরো থাকে, আবার মোল পার লিটার টু দি পাওয়ার জিরো থাকে। তো জিরো মানে কি, সেখানে ওয়ান আছে, আর এখানে কি আছে, ওয়ান আছে। আর ওয়ান থাকলে সেটাকে আমরা একক হিসেবে কাউন্ট করি না, ঠিক আছে? আমার তো একক তোমার এক্সাক্ট এককটা লাগবে। আচ্ছা ওকে, ঠিক আছে, ওকে চলো আমরা এখন নেক্সট পেজে যাই। ওকে, আচ্ছা, তো দেখো এখন কি বলছে, এখন বলছে যে এখানে AB2 প্লাস হাফ B2 বিক্রিয়া করে তোমার AB3 তৈরি করছে। এখন বলছে যদি ডেল এইচ এর মান ঋণাত্মক হয় তাহলে বিক্রিয়াটিতে কেপি এর একক কি হবে? তো তুমি আমাকে বলো, এখানে আমার উৎপাদের মোট সংখ্যা, তো উৎপাদের মোট সংখ্যা তোমার ওয়ান, আর বিক্রয়ের মোট সংখ্যা তো ভাই তো হাফ প্লাস ওয়ান, তার মানে এখানে কি আছে ভাই বলতো 3/2 আছে। তাহলে তুমি আমাকে বলো কেপি এর একক কি হবে ভাই বলতো? এখানে হবে তোমার অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার ডেল এন। তো ডেল এন মানে কি ভাই বলতো? 1 - 1 - 3/2 হবে। তাহলে তুমি আমাকে বলো 1 - 3/2 মানে কি? তুমি আমাকে বলো তো এখানে আমার কি আসবে? কেপি সমান সমান আসবে তোমার অ্যাটমসফিয়ার, এটা যদি আমরা হিসাব করি তুমি দেখবে এখানে মানটা আসবে তোমার মাইনাস হাফ আসবে। তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার বি। আনসার কোনটা হবে? আনসার হবে বি। আরে পোলাবান সেই সেই সবাই পারতেছে। আচ্ছা ওকে, এখন দেখো কি বলছে যে বিক্রিয়ার সামদ্রবক কেপি ও কেসি এর মধ্যে সম্পর্ক কোনটি? দেখো এটা কিন্তু অনেক কনসেপচুয়াল একটা প্রশ্ন, তোমরা জাস্ট একটু অবজার্ভ করো, তোমরা জাস্ট একটু অবজার্ভ করো, এটা কিন্তু অনেক কনসেপচুয়াল প্রশ্ন, একটু বোঝা ট্রাই করো, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ওকে, তো দেখো ভাইয়া এখানে কি বলছে যে কেপির মানটা কেসির মানের চেয়ে বড় যখন ডেল এন এর মান জিরোর চেয়ে বড় হয়। তো চলো আমরা একটু অবজার্ভ করি, ঠিক আছে? ওকে, তো দেখো ভাইয়া যে আমার এখানে ডেল এর মান কত ছিল বলতো? ডেল এর মান হচ্ছে তোমার এক। তার মানে তুমি আমাকে বলো একটা কি ভাবে বলতো? একটা হচ্ছে আমার জিরোর চেয়ে বড়। তাহলে তুমি আমাকে বলো আমার ডেল এর মান যখন তোমার একের চেয়ে জিরোর চেয়ে বড় হয়, ডেল এর মান যখন জিরোর চেয়ে বড় হয় তখন কি আসে বলতো? তখন আসে আমার কেপি সমান সমান আসছে কেসি ইন্টু আরটি। অর্থাৎ কেপিটাকে আমরা কিভাবে পাবো? কেসির সাথে কোনো কিছু একটা গুণ দিয়ে পাবো। তাহলে তুমি আমাকে বলো এখানে কে বড়? এখানে কেপি বড়, কারণ কেসির সাথে কোনো কিছু গুণ দিয়ে তো আমরা কেপি পাইতেছি, তার মানে এখানে আমার কেপিটা বড়, ঠিক আছে? তার মানে দেখো প্রথম অপশন যেটা আছে, প্রথম অপশনটা আমার কারেক্ট, ঠিক আছে? প্রথম অপশনটা আমার কারেক্ট। ওকে, আবার দেখো ডেল এন এর মান যখন আমার জিরোর চেয়ে কম থাকবে, ডেল এর মান যখন আমার জিরোর চেয়ে কম থাকবে তখন দেখি আমরা কি ঘটনা করে। দেখো দেখো ভাইয়া ডেল এর মান জিরোর চেয়ে কম, দেখো এখানে কি আছে? ডেল এর মান হচ্ছে তোমার -2। তো তুমি আমাকে বলতো -2 কি আমার জিরোর চেয়ে বড় না? -2 হচ্ছে তোমার জিরোর চেয়ে তোমার সরি মাইনাস হচ্ছে তোমার জিরোর চেয়ে ছোট। ওকে, তো দেখো ডেল এর মান যখন আমার জিরোর চেয়ে কম হয় তখন দেখো আমরা কি পাই? তখন আমরা পাই কেসি সমান সমান পাই আমরা কেপি ইন্টু আরটি স্কোয়ার। মানে আমরা কেসি মানটা কেপির সাথে কোনো কিছু একটা গুণ দিয়ে পাবো, কেসি মানটা আমরা কেপির সাথে কোনো কিছু একটা গুণ দিয়ে পাবো। তার মানে এখানে কি আমার কেসি মানটা বড়। তাহলে তুমি আমাকে বলো এখানে কি ঘটনা করছে যে আমার যখন ডেল এর মান যখন আমার জিরোর চেয়ে কম তখন আমার কেসির মানটা কেপির চেয়ে বড় হয়েছে, তার মানে এটা আমার কারেক্ট। আবার দেখো ভাইয়া যে আমার যখন ডেল এন এর মান যখন জিরো, দেখো ডেল এর মান যখন জিরো তখন আমরা কেপি সমান সমান কেসি পাইছি, কেপি সমান সমান কেসি পাইছি। তাহলে দেখো আমার 3 নাম্বার যেটা আছে 3 নাম্বারটা কারেক্ট। তাহলে তুমি আমাকে বলো আমার তিনটাই কারেক্ট, তার মানে কি আমার আনসার কোনটা হবে? আনসার হবে তোমার ডি। আনসার কোনটা হবে? আনসার হবে তোমার ডি। আনসার কোনটা হবে? আনসার হবে ডি। বুঝছো কিনা সবাই? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, গুড। আচ্ছা এখন দেখো কি বলছে, বলছে যে এই যে 2NO প্লাস Cl2 এই বিক্রিয়া করে তোমার 2NO বিক্রিয়ায় 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কেপি এর মান হচ্ছে তোমার 1.9 ইন্টু 10⁻³ অ্যাটমসফিয়ার ইনভার্স 1। এখন বলছে একই তাপমাত্রায় কেসি এর মান কত? আচ্ছা ফাইন, দেখো তো আমার এখানে কিসের মান দিয়েছে? কেপি মান দিয়েছে, আমাকে এখান থেকে কেসি এর মানটা বাই করতে হবে। আচ্ছা ফাইন, এখন দেখো আমরা কি জানি? আমরা জানি যে কেপি এবং কেসি সম্পর্কে জানি, আমরা জানি কেপি সমান সমান জানি কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল এন, জানি জানি কি জানি আমরা? কেপি সমান সমান জানি কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল এন, ঠিক আছে? ওকে ফাইন। এখন দেখো ভাইয়া যে এখানে আমরা আমাদের লাগবে কি? আমার লাগবে এখানে কেসি এর মানটা লাগবে। ওকে, তো দেখো ভাই আমরা কেসি সমান সমান লিখি, কেসি সমান সমান লিখলাম আমরা যে কেপি ডিভাইড বাই আরটি টু দি পাওয়ার, দেখো আরটি টু দি পাওয়ার ডেল এর মান কত ভাই বলো? দেখো আমার এখানের মধ্যে উৎপাদ আছে 2 মোল, বিক্রয় আছে তোমার, বিক্রয় আছে কত মোল ভাই বলতো? আচ্ছা আমরা এটা একটু এইভাবে লিখি, হ্যাঁ আমরা একটু বোঝার সুবিধাতে এইভাবে লিখি, ঠিক আছে? আচ্ছা আমরা একটু বোঝার সুবিধাতে এইভাবে লিখি কেপি সমান সমান কেসি, কেসি ইন্টু দেখো আরটি ডেল এর মান কত হবে? তো 2 - 3 মানে হচ্ছে তোমার এখানে আরটির উপর পাওয়ার কত হবে? আরটির উপর পাওয়ার হবে তোমার -1 হবে, কি হবে? -1 হবে, তাই না? আচ্ছা তার মানে দেখো তো আমরা এখানে কি পাবো? আমরা এখানে পাবো, আমি একবার লিখে ফেলি যে কেসি সমান সমান পাবো আমরা কেপি ইন্টু আরটি পাবো, কি পাবো? কেপি ইন্টু আরটি পাবো, তাই না? ওকে, কেপি ইন্টু আরটি পাবো, ঠিক আছে? ওকে, এখন দেখো
যে আমার কেসি লাগবে। এখন তুমি আমাকে বলো, আমরা যেহেতু আমরা কেপি মানটা দিয়ে আছে 1.9 ইন্টু 10^3, তো আমরা হিসাবে সুবিধাতে আমরা এখানে নিব যে 2 ইন্টু 10^3। ওকে, এখন তুমি আমাকে বলতো এখানে আমরা আর এর মানটা কত নেব? আমরা আর এর মান নিব, দেখো যেখানে কি দেওয়া আছে, অ্যাটমসফিয়ার দেওয়া আছে। সো অ্যাটমসফিয়ার দেওয়া থাকলে আমরা আর এর মান কত নিব? 0.0821 নিব, ঠিক আছে। ওকে, আর টেম্পারেচার এখানে কত দেওয়া আছে ভাইয়া? তো 25 ডিগ্রি দেওয়া আছে। তো 25 ডিগ্রি মানে কি? 25 ডিগ্রি মানে হচ্ছে তোমার 298 কেলভিন। বাট আমরা হিসাবে সুবিধাতে এখানে নিব আমরা 300 কেলভিন নিব। কি নিব আমরা? হিসাবে সুবিধাতে নিব আমরা 300 কেলভিন নিব, ঠিক আছে। আচ্ছা, ওকে, ফাইন। এখন দেখো আমরা যদি একটু হিসাব করে দেখি যেখানে কি হয়, দেখো তো 0.081 যেটা আছে এটাকে আমরা হিসাবে সুবিধাতে নিব আমরা 0.08 নিব, ঠিক আছে, 0.08 নিব। ওকে, এখন তুমি আমাকে বলতো এখানে কি ঘটনা ঘটে, দেখো তো, যে আমরা একটু হিসাব করে দেখি। তো আমরা একটু হিসাব করে দেখি এখানে, যে আমরা এখানে লিখতে পারি 2 ইন্টু 10 কিউব লিখলাম। ওকে, আর 0.08 আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে 8 ইন্টু 10 ইনভার্স 2 লিখতে পারি। ইন্টু দিলাম, আমি কত দিলাম? 3 ইন্টু 10 স্কোয়ার দিলাম। তাহলে দেখো যে 10 স্কোয়ার আর 10 ইনভার্স 2 কাটা, তার মানে এখানে কি থাকে ভাই বলতো? এখানে থাকে তোমার 8 দুগুণে 16, 16 ইন্টু 2 মানে 8 দুগুণে 16, 16 ইন্টু 3 মানে কি বলতো? 16 ইন্টু 3 মানে হচ্ছে তোমার 4.8, তাই না? 4.8 ইন্টু কি থাকে? 4.8 ইন্টু থাকে তোমার 10 কিউব থাকে, তাই না? আচ্ছা আচ্ছা, তার মানে দেখো তো 4.8 ইন্টু 10 কিউব থাকে। তাহলে তুমি আমাকে বলতো এ মানে কাছাকাছি কোনটা আছে? এ মানে কাছাকাছি আছে আমার এ, তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার এ। বুঝছো কিনা সবাই? বুঝছো কিনা? দেখো 8 দুগুণে 16, আচ্ছা দেখো 3 8 24, আর 24 দুগুণ হচ্ছে তোমার 48। আচ্ছা সরি, দুঃখিত আমি, এখানে তো তোমার 48 হবে, তাই না? আচ্ছা দুঃখিত, আমি একটা মিনিট, আমি একটু একটু হিসাব করি, ঠিক আছে। আচ্ছা আমি একটু কারেকশন করে নিই। দেখো এখানে কি আসে তোমার? এখানে আসে তোমার 48 আসে। 48 ইন্টু হচ্ছে তোমার 10^3। তো এটাকে আমরা কি লিখতে পারি? আমরা এটাকে লিখতে পারি যে 4.8 ইন্টু 10^4 লিখতে পারি। তার মানে দেখো 4.8 ইন্টু 10^4, এটার মানে আশেপাশে কোনটা আছে বলতো? এটা আছে, তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার এ, ঠিক আছে। আচ্ছা ওকে, ঠিক আছে, ওকে গুড। এখন দেখো এখানে কি বলে আছে যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এ থেকে 2বি উৎপন্ন হয়েছে এবং বিক্রিয়াটির কেপি এর মান দিয়েছে তোমার 8.314 ইন্টু 10 স্কোয়ার প্যাসকেল হলে কেসি এর মান মূল মোল পার মিটার কিউব এককে কত? ওকে, তোমরা এখানে আমার কেপি মান দেওয়া আছে, আমাকে এখান থেকে কেসি মানটা বাই করতে হবে। কেপি মান দেওয়া আছে, কেপি মান দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, দেখো এখানে কেপি মান দেওয়া আছে, আমাকে এখান থেকে কেসি মানটা বাই করতে হবে। সো আমরা জানি কি? আমরা জানি যে কেপি সমান সমান হচ্ছে তোমার কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল এন। কি আছে? আরটি টু দি পাওয়ার ডেল এন আছে। ওকে, এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে এখানে মধ্যে আমার উৎপাদের মূল সংখ্যা, উৎপাদের মূল সংখ্যা তোমার 2, বিক্রয়ের মূল সংখ্যা তোমার 1। তার মানে দেখো কেপি সমান সমান আমরা কি পাবো? কেপি সমান সমান পাবো আমরা কেসি ইন্টু আরটি। আরটির উপর পাওয়ার কত? পাওয়ার হচ্ছে তোমার 1। এখন আমার লাগবে কি? আমার লাগবে কেসির মান। সো কেসি সমান সমান কি হবে? কেসি সমান সমান হবে তোমার কেপি ডিভাইডেড বাই আরটি হবে, কেপি ডিভাইডেড বাই আরটি হবে। ওকে, এখন তুমি আমাকে বলো ভাইয়া যে আমার কেপি মানটা কত দেয়া আছে? কেপি মানটা দেয়া আছে তোমার 8.314 ইন্টু হচ্ছে তোমার 10 স্কোয়ার দেওয়া আছে। ওকে, আচ্ছা ফাইন। এখন তুমি আমাকে বলো এখানে আমরা আর এর মানটা কত ইউজ করবো? দেখো দেখো এখানে কি দেওয়া আছে ভাবো তো? আমার প্রেসারটা দেওয়া আছে প্যাসকেল এককে, আর আয়তনটা দেওয়া আছে মিটার কিউব এককে। তার মানে এখানে আমরা আর এর মানটা কোনটা ইউজ করবো? আর এর মান ইউজ করবো আমরা 8.314 ইউজ করবো। তো আমি এখানে লিখলাম 8.314। আর টেম্পারেচার কত ভাবো তো? টেম্পারেচার তোমার 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তো 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মানে সেটা হচ্ছে তোমার 300 কেলভিন। তো আমি এখানে লিখলাম 300 কেলভিন লিখলাম। তো 300 মানে হচ্ছে তোমার 3 ইন্টু 10 স্কোয়ার, তাই না? 3 ইন্টু 10 স্কোয়ার লিখলাম। ওকে, 3 ইন্টু 10 স্কোয়ার লিখলাম। তাহলে দেখো 10 স্কোয়ার কাটা 8.314 কাটা, তার মানে এখানে কি থাকে? এখানে থাকে তোমার 1/3 থাকে, ঠিক আছে, 1/3 থাকে। তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার ডি। আনসার কোনটা হবে? আনসার হবে তোমার ডি, ঠিক আছে। ক্যালকুলেশন দেখা যায় না? আচ্ছা ওকে, এখন দেখো যে তোমাকে বলছে যে এই যে বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়ার ক্ষেত্রে আমার কেপি এবং কেসির সম্পর্কটা কি? তাহলে তুমি আমাকে বলো। আমি কি বলছিলাম? যে কেপি এবং কেসির ক্ষেত্রে আমরা শুধুমাত্র গ্যাসেস অবস্থাটাকে কাউন্ট করবো। তাহলে তুমি আমাকে বলো এখানে আমার উৎপাদের মধ্যে আমার গ্যাসেস অবস্থা কত মোল আছে? হয়তো 4 মোল আছে। আর বিক্রিয়কের মধ্যে আমার দেখো এখানে সলিড আছে, সলিডকে আমরা কাউন্টে নেবো না, এখানে সলিড আছে, এটাকে আমরা কাউন্টে নেবো না। এখন তুমি আমাকে বলো স্টিম মানে কি ভাই? তো বাষ্প, আর বাষ্প মানে কি? সেটা গ্যাসেস অবস্থায় থাকে। তার মানে তুমি আমাকে বলো তো এখানে আমার বিক্রিয়কে কত মোল আছে? বিক্রিয়কে তোমার 4 মোল আছে। বিক্রিয়ক কত মোল আছে? 4 মোল আছে। তাহলে তুমি আমাকে বলো একটা বিক্রিয়ার বিক্রিয়কের মোল সংখ্যা এবং উৎপাদের মোল সংখ্যা সমান। তার মানে তুমি আমাকে বলো এখানে কেপি এবং কেসি সম্পর্ক কি হবে? কেপি সমান সমান কেসি হবে। আচ্ছা বুঝো না? এই সমস্যা নেই। দেখো আমরা যে কি জানি? আমরা জানি কেপি সমান সমান জানি কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল এন জানি, তাই না? ডেল এন জানি। ওকে, এখন তুমি আমাকে বলো কেপি সমান সমান কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল এন এর মান কত হবে? তো 4 - 4 মানে হচ্ছে তোমার 0। আর কোন কিছু মান 0 মানে সেটা মান হয় তোমার 1। তার মানে এখানে কি থাকে? কেপি সমান সমান থাকে কেসি। তার মানে তুমি মাথায় রাখবা যে উৎপাদের মূল সংখ্যা এবং
বিক্রিয়কের মূল সংখ্যা সমান থাকলে তখন কেপি এবং কেসির মান সমান হয়, কেপি এবং কেসির মানটা সমান হয়। ঠিক আছে, আচ্ছা ওকে। এখন দেখো কি বলছে, যে বলছে যে যদি NH4OH বিক্রিয়ায় NH4 প্লাস OH তৈরি হয়, বিক্রিয়াটির শুরুতে 25 মোল NH4OH ছিল, এখন বলছে এখান থেকে কেবল 5 মোল আয়নিত হয়, তাহলে NH4OH এর বিয়োজন মাত্রা কত পার্সেন্ট? সো তুমি মাথায় রাখবা যে বিয়োজন মাত্রা যেটা আছে, বিয়োজন মাত্রাকে আমরা প্রকাশ করি তোমার আলফা দ্বারা। কি দ্বারা প্রকাশ করি আমরা? আলফা দ্বারা প্রকাশ করি। তো তুমি মাথায় রাখবা যে আলফা মানে হচ্ছে তোমার নিচে কি থাকবে, নিচে থাকবে তোমার আদিমূল থাকবে, নিচে থাকবে তোমার আদিমূল থাকবে, আর উপর হবে তোমার বিয়োজিত মূল। উপরে কি হবে? উপরে হবে তোমার বিয়োজিত মূল হবে, বিয়োজিত মূল হবে। ইন্টু কি হবে? ইন্টু হবে তোমার 100%। ইন্টু কি হবে? ইন্টু হবে তোমার 100%। ওকে ফাইন। এখন তুমি আমাকে বলো NH4OH তার শুরুতে কত মোল ছিল? শুরুতে ছিল তোমার 25 মোল ছিল। ওকে ফাইন। এখন তুমি আমাকে বলো আয়নিত হয়েছে কত মোল? 5 মোল হয়েছে। তো আয়নিত হওয়া মানে কি ভাবে বলতো? সেটা কি? আয়নিত হওয়া মানে সেটা তোমার বিয়োজিত হওয়া। আয়নিত মানে সেটা কি? বিয়োজিত হওয়া। ওকে ফাইন। তাহলে বিয়োজিত কত মোল হয়েছে বলতো? 5 মোল হয়েছে। তার মানে দিলাম আমরা 5, ইন্টু দিলাম আমি 100%। তাহলে তুমি আমাকে বলো 25 কে আমি যদি 100 দ্বারা কাটাকাটি করি, তার মানে এখানে আছে তোমার 4, তার মানে 5 আর হচ্ছে তোমার 20%। কত আসে? 20% আছে। তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার সি। আনসার কোনটা হবে? আনসার হবে সি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আসি আমরা যে বিক্রিয়ার মাধ্যমে সাম্য ধ্রুবক যেটা আছে, সাম্য ধ্রুবকের সম্পর্কটা আমরা কিভাবে ব্যাখ্যা করবো। দেখো, ধরো আমরা একটা বিক্রিয়া লিখলাম যে আমার এখানে এ থেকে বি উৎপন্ন হয়েছে, এবং ধরলাম এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক হচ্ছে তোমার কে। তাহলে বি থেকে এ উৎপন্ন হইলে এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক হচ্ছে তোমার 1 ডিভাইড বাই কে। মানে দেখো, আমি যখন বিক্রিয়াটাকে উল্টাই দিব তখন তার সাম্য ধ্রুবক হবে 1 ডিভাইড বাই ওই সাম্য ধ্রুবক। ঠিক আছে, কি বলছে ভাই বলতো? যখন আমি বিক্রিয়াটাকে উল্টাই দিব তখন তার সাম্য ধ্রুবক হবে 1 ডিভাইড বাই কে। আচ্ছা, আবার দেখো এখানে কি আছে, আমার এখানে এ থেকে বি উৎপন্ন হয়েছে এবং তার সাম্য ধ্রুবক হচ্ছে তোমার কে। এখন দেখো, যখন আমি এই বিক্রিয়াটাকে উভয় পাশে আমি এন দ্বারা গুণ দিব, সো এন দ্বারা গুণ দিলে আমরা কি পাবো? এন এ পাবো, এখানে পাবো এন বি পাবো। তো যখন আমি কোনো একটা বিক্রিয়াকে আমি এন দ্বারা গুণ দিব তখন তার সাম্য ধ্রুবক হবে কে টু দি পাওয়ার এন। কি বলছি? তখন তার সাম্য ধ্রুবক কি হবে? কে টু দি পাওয়ার এন হবে। ঠিক আছে, আমি কি বলছি যে যখন আমি বিক্রিয়াটাকে উল্টে দিব তখন তার সাম্য ধ্রুবক হবে তোমার 1 ডিভাইড বাই কে, আর যখন আমি বিক্রিয়ার সাথে কোনো কিছুটা গুণ দিব তখন ওই বিক্রিয়ার সাম্য ধ্রুবক হবে কে টু দি পাওয়ার এন। ঠিক আছে, তো আই থিঙ্ক সবাই বুঝতে পারছো। ওকে, আচ্ছা চলো আমরা কিছু প্র্যাকটিস করে দেখো। এই প্রশ্নটা কিন্তু বইয়ের 23-24 আসছিল, আবার বোর্ডের 16-17 আসছিল। এটা কিন্তু তোমার সামনে যে এডমিশনে আসবে না বা ভার্সিটি এডমিশনে যে আসবে না তার কোনো নিশ্চয়তা নেই। এটা চলে আসলেও চলে আসতে পারে আর কি। তো চলো আমরা এটা একটু সলভ করা ট্রাই করি। ঠিক আছে, ওকে। তো দেখো, তো কি দিয়ে আছে যে আমার এই বিক্রিয়া থেকে আমরা SO3 পাইছি এবং এখানে তার সাম্য ধ্রুবক হচ্ছে তোমার K1। এখন আমাকে বলছে যে 2SO3 যেটা আছে এটা থেকে আমরা 2SO2 প্লাস O2 পাইছি, এটার সাম্য ধ্রুবক হচ্ছে তোমার K2। এখন আমাকে বলছে যে সাম্য ধ্রুবক K1 এবং K2 এর মধ্যে সম্পর্ক কোনটি, মানে আমাকে এখানে সম্পর্কটা বাই করতে হবে। ওকে, তো আমরা দেখি যে আমার এই বিক্রিয়া থেকে এই বিক্রিয়াটা কিভাবে উৎপন্ন হয়। আচ্ছা, তো দেখো প্রথমে আমি লিখলাম যে SO2 প্লাস আমি লিখলাম এখানে হাফ O2 লিখলাম। ঠিক আছে, হাফ O2 লিখলাম। দুটো বিক্রিয়া করে কি উৎপন্ন করছে? SO3 উৎপন্ন করছে। ওকে ফাইন। এখন তুমি আমাকে বলো এই বিক্রিয়ার ক্ষেত্রে তার সাম্য ধ্রুবক কি দিয়ে আছে? K1 দিয়ে আছে। ওকে, এখন আমি কি করলাম ভাইয়া বলতো? আমি এই যে বিক্রিয়াটা আছে বিক্রিয়াকে জাস্ট উল্টে দিলাম। সো উল্টে দিলে এখানে কি পাবো ভাইয়া বলতো? SO3 পাবো প্লাস SO3 এটা বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? SO2 উৎপন্ন করবে প্লাস হাফ O2 উৎপন্ন করবে। তাহলে তুমি আমাকে বলো আমি যখন বিক্রিয়াটা উল্টাই দিই তখন আমার সাম্য ধ্রুবক কি হয়? সাম্য ধ্রুবক হবে তোমার 1 ডিভাইড বাই K1 হবে, তাই না? 1 ডিভাইড বাই K1 হবে। ওকে ফাইন। আচ্ছা, এখন আমি কি করলাম, এই যে বিক্রিয়াটা আছে এই বিক্রিয়া আমি কি করলাম? উভয় পাশে আমি 2 দ্বারা গুণ দিলাম। সো উভয় পাশে যদি আমি 2 দ্বারা গুণ দিই তার মানে কি পাবো? এখানে পাবো 2SO3 পাবো, এখানে পাবো আমরা 2SO2 প্লাস এখানে কি পাবো? O2 পাবো। তাহলে তুমি আমাকে বলো আমার এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক যদি তোমার 1 বাই K1 হয় তাহলে আমি এটাকে উভয় পাশে 2 দ্বারা গুণ দিচ্ছি, তার মানে এটার সাম্য ধ্রুবক কি হবে বলতো? এটা সাম্য ধ্রুবক হবে 1 ডিভাইড বাই K1, তারপর থাকবে কি ভাই বলতো? স্কোয়ার থাকবে। কি থাকবে? তারপর কি থাকবে? স্কোয়ার থাকবে। ওকে, তাহলে দেখো তো ভাই আমার এই বিক্রিয়াটা কি ছিল ভাই? তো এই বিক্রিয়া ছিল আমার এখানে প্রশ্নের মধ্যে দেওয়া ছিল। এখন আমি ধরলাম যে এই যে বিক্রিয়াটা আছে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমার সাম্য ধ্রুবক হচ্ছে তোমার K2। সো তুমি আমাকে বলো K2 সমান সমান আমরা কি পাইছি? K2 সমান সমান আমরা পাইছি 1 ডিভাইডেড বাই কি পাইছি? 1 ডিভাইড বাই K1 স্কোয়ার পাইছি, 1 ডিভাইড বাই K1 স্কোয়ার পাইছি। ওকে, তাহলে তুমি আমাকে বলো তো আমরা এখানে কি পাবো? K1 স্কোয়ার সমান সমান পাবো 1 ডিভাইডেড বাই K2। তার মানে তুমি আমাকে বলো আনসার কোনটা হবে? আনসার হবে তোমার বি। আনসার কোনটা হবে? আনসার হবে বি। ঠিক আছে, তো সবাই কি বুঝছো কিনা একটু জানাও তো। এটা তো একদম ইজি ম্যাথস। দেখো আমি প্রথম কি করছি, এইটা থেকে আমি প্রথমে রিভার্স করছি, রিভার্স করার পর আমি এখানে পাইছি 1 বাই K1। তারপর আমি কি করছি এর সাথে উভয় পাশে আমি 2 দ্বারা গুণ দিয়েছি, তখন আমি তার সাম্য ধ্রুবক পাইছি 1 বাই K1, তারপর হচ্ছে তোমার স্কোয়ার মানে 2।
এখন দেখো নতুন যে বিক্রিয়াটা আছে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমি তার সামুদ্রিক উত্তোলন কেটু, তো কেটু সমান সমান আমি কি পাইছি 1 ডিভাইড বাই কে স্কয়ার পাইছি। তো আমি এখান থেকে সলভ করে পাইছি কে স্কয়ার সমান সমান 1 ডিভাইড বাই কেটু, ঠিক আছে। আচ্ছা, তো এটা আমার আনসার কোনটা হবে? আনসার হবে তোমার বি। ওকে, এখন দেখো ভাইয়া, এখন বলছে যে 700 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় N2 প্লাস O2 এটা বিক্রিয়া করে তোমার 2NO তৈরি করছে এবং এইটা ক্ষেত্রে আমার কেসে মান হচ্ছে তোমার 0.0625। এখন তোমাকে বলছে যে NO, এটাকে NO থেকে আমরা হাফ N2 পাইছি, হাফ O2 পাইছি, এটা ক্ষেত্রে আমার কেসি মানটা কত? ওকে, তো চলো আমরা একটু বাইর করে ট্রাই করি এটা কিভাবে হয়েছে। দেখো, তো প্রথমে আমরা কি করলাম ভাইবো, তো আমরা এখানে দিলাম N2 প্লাস O2 দিলাম। ওকে, তো এটা বিক্রিয়া করে আমরা দিলাম 2NO দিলাম। ওকে, এখন ধরলাম আমি এটা ক্ষেত্রে তার কেসি মান হচ্ছে তোমার কেসি দিলাম। ওকে, সামুদ্রিক মান দিলাম, আমি কেসি দিলাম। ওকে, এখন আমি কি করলাম, এটাকে আমি একটু উল্টাই দিলাম। তার মানে তুমি আমাকে বলো এখানে কি হবে? এখানে হবে তোমার 2NO, এটা বিক্রিয়া করে তোমার N2 প্লাস O2 তৈরি করবে। তাহলে তুমি আমাকে বলো বিক্রিয়া যখন আমি উল্টাই দিই তখন আমার এখানে সামুদ্রিক কি হবে? সামুদ্রিক হবে তোমার 1 ডিভাইড বাই কেসি হবে। এখন ধরো আমি সাপোজ উভয় পাশে আমি হাফ দ্বারা গুণ দিলাম। সো হাফ দ্বারা যদি গুণ দিই তার মানে এখানে কি হবে? হাফ দ্বারা গুণ দিলে হবে তোমার এনও থাকবে এখানে, মানে টু টু কাটা, আর এখানে কি থাকবে? এখানে থাকবে তোমার হাফ N2 প্লাস কি থাকবে? হাফ O2 থাকবে, তাই না? ওকে, এখন তুমি আমাকে বলতো ভাই এর ক্ষেত্রে দেখো আমার এই বিক্রিয়ার ক্ষেত্রে সামুদ্রিক যদি হয় তোমার 1 বাই কেসি, তাহলে এর ক্ষেত্রে আমার সামুদ্রিক কি হবে? সামুদ্রিক হবে তোমার 1 ডিভাইড বাই কেসি, তারপর কি হবে? তারপর পাওয়ার হবে তোমার হাফ হবে, তাই না? ওকে, আচ্ছা, তো তুমি আমাকে বলো হাফ মানে কিভাবে? তো হাফ লিখে দেখো এ টু দি পাওয়ার হাফ, মানে এটাকে আমরা কি লিখতে পারি? এটা লিখতে পারি আমরা রুট ওভার এ লিখতে পারি, তাই না? মানে কোনো কিছুর হাফ থাকলে আমরা সেটাকে আমরা রুট ওভার লিখতে পারি। তো আমি এখানে কি আছে ভাই বলতো? এটা তোমার আসে তোমার যে এটাকে আমরা লিখতে পারি যে 1 ডিভাইড বাই রুট ওভার কি লিখলাম আমরা? কেসি লিখলাম, রুট ওভার কেসি লিখলাম। মানে হাফ মানে কি? এখানে রুট ওভার আছে, এখানে রুট ওভার আছে। তাহলে দেখো এখানে 1 রুট ওভার দেওয়া যে কথা, না দেয়া একই কথা। আর এখানে রুট ওভার কেসি দিলাম। ওকে, এখন দেখো 1 ডিভাইড বাই কেসি মানটা কত ভাবে? তো কেসি মানটা হচ্ছে তোমার 0.0625। ওকে, এখন আমি যদি এটাকে একটু এইভাবে গুছিয়ে লিখি যে 625 ইন্টু 10 ইনভার্স 4 দিলাম, 10 ইনভার্স 4 দিলাম। কারো কি কোনো আপত্তি আছে? কারো কোনো আপত্তি থাকার কথা না। তাহলে তুমি আমাকে বলো এখানে আমরা কি পাবো? এখানে পাবো দেখো যে 1 ডিভাইড বাই 625কে আমি রুট ওভার করলে কি পাবো? 25 পাবো। আর এখানে দেখো এখানে কি পাবো আমরা? এখানে পাবো দেখো যে 10 ইনভার্স 4 কে আমরা রুট ওভার করলে পাবো আমরা 10 ইনভার্স 2 পাবো। কি পাবো আমরা? 10 ইনভার্স 2 পাবো। ওকে, এখন দেখো আমরা একটু এটাকে একটু উপরে লিখি, ঠিক আছে? একটু উপরে লিখি দেখো, তো 10 ইনভার্স 2 কে যদি আমি উপরে লিখি তাহলে সেটা কি হয়ে যাবে? 10 স্কয়ার হবে। আর 10 স্কয়ার মানে কি হবে? 10 স্কয়ার মানে হচ্ছে তোমার 100 আছে। আর নিচে কি আছে? নিচে আছে তোমার 25। তার মানে দেখো 25 কে যখন আমি 100 কে যখন 25 দ্বারা ভাগ করবো তখন সেখানে আসবে তোমার 4 আসবে। তার মানে আমার এই বিক্রিয়ার ক্ষেত্রে কেসি মানটা কত হবে? কেসি মানটা হবে তোমার 4। দেখো 10 ইনভার্স 2 কে যখন আমি উপরে নিয়ে যাবো তখন সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে তোমার 10 স্কয়ার হয়ে যাবে। আর 10 স্কয়ার মানে কি? সেখানে 100 আছে, তো 100 কে যখন আমি 25 দ্বারা ভাগ করবো তখন সেখানে আসবে তোমার 4 আসবে। তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার 4। এই কোন জায়গাটা বুঝতেছো না তোমরা? কোন জায়গাটা বুঝে না? দেখো এই 1 বাই কেসি হাফ মানে কি ভাই বলতো? 1 বাই হাফ ডিভাইড বাই কেসির উপরে হচ্ছে তোমার হাফ, তাই না? তাহলে তুমি আমাকে বলো হাফ থাকা কি মানে বলতো? উপরে হচ্ছে তোমার রুট ওভার 1 আছে, নিচে হচ্ছে তোমার রুট ওভার কেসি আছে, তাই না? তো রুট ওভার 1 লেখার যে কথা, না লিখে কি একই কথা না? তার মানে এখানে কি পাবো? 1 বাই রুট ওভার কেসি পাবো। কি পাবো আমরা? 1 বাই রুট ওভার কেসি পাবো, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো কেসির মান কত হয়? তো 0.0625। এখন এটার লেখার যে কথা 625 ইন্টু 10 ইনভার্স 4 লিখে কি একই কথা না? তাহলে দেখো 625কে যদি আমি রুট ওভার করি তার মানে সেখানে পাবো আমরা 25, আর 10 ইনভার্স 4কে আমি রুট ওভার করলে সেখানে পাবো আমরা 10 ইনভার্স 2 পাবো। এখন দেখো 10 ইনভার্স 2কে যখন আমি উপরে নিয়ে যাবো তখন সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে তোমার 10 স্কয়ার হয়ে যাবে। আর 10 স্কয়ার মানে কি? 100 আছে, তার মানে উপরে থাকবে 100, নিচে থাকবে তোমার 25। তার মানে আনসার কত হবে? আনসার হবে তোমার 4 হবে, ঠিক আছে? এফ 0.5 দিয়ে গুণ দিলাম কই? আচ্ছা দেখো 1 ডিভাইড বাই 2 দ্বারা কেন গুণ করছে দেখো। দেখো ভাইয়া আমার চাইছি কি? আমার চাইছি এই বিক্রিয়াতে তার কেসি মানটা কত? এই বিক্রিয়াতে তার কেসি মানটা কত, তাই না? আচ্ছা ওকে, এখন তুমি আমাকে বলো আমার এই যে বিক্রিয়াটা আছে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমার কেসি যদি মানে সামুদ্রিক যদি হয় তোমার 1 বাই কেসি, তাহলে তুমি আমাকে বলো আমি যদি এই বিক্রিয়ার উভয়পক্ষকে 1 বাই 2 দ্বারা গুণ করি তার মানে কি থাকবে? 2 2 কাটা, তার মানে এখানে থাকবে 1 এনও থাকবে, এখানে থাকবে হাফ N2, আর এখানে থাকবে হাফ O2 থাকবে, তাই না? ওকে, এখন তুমি আমাকে বলো আমার চাইছি কি? আমার চাইছি এই বিক্রিয়ার কেসির মান কত? তাহলে দেখো আমি এই বিক্রিয়াটা পেয়ে গেছি। ওকে, এখন তুমি আমাকে বলো আমার এই বিক্রিয়া যদি সামুদ্রিক হয় তোমার 1 বাই কেসি, তাহলে তুমি আমাকে বলো আমি এই বিক্রিয়ার সাথে আমি হাফ গুণ দ্বারা পাইছি এই বিক্রিয়াটা, তাহলে এইটার ক্ষেত্রে তার কেসি মানটা কি হবে? এটার ক্ষেত্রে তার মানে সামুদ্রিক মান হবে তোমার 1 বাই কেসি টু দি পাওয়ার হাফ। আই থিঙ্ক এখন বুঝতে পারছো সবাই? আচ্ছা, মাথার উপর দিয়ে যাচ্ছে? তুমি একটু রেকর্ডটা দেখে নিও, রেকর্ডটা দেখলে তোমার আশা করি ক্লিয়ার হয়ে যাবে আর কি, কোনো সমস্যা নাই।
ওকে, তো চলো আমরা এখন দেখি যে, আচ্ছা যদি যদি না বুঝো কোনো সমস্যা নেই, রেকর্ড একটু দেখে নিও। আচ্ছা তোমরা একটু রেকর্ডটা দেখে নিও, রেকর্ডটা দেখে নিলে আশা করি বুঝতে পারবো আর কি। আচ্ছা, তো দেখো এখানে কি বলছে যে সাম্য ধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব। তুমি সবসময় মাথায় রাখবা যে সাম্য ধ্রুবকের উপর একমাত্র শুধুমাত্র তাপমাত্রার প্রভাব থাকে, চাপ ঘনমাত্রার কোনো প্রভাব থাকে না। চাপ ঘনমাত্রার কোনো প্রভাব থাকে না, ঠিক আছে। এবং এটা তোমার মানে নির্ণয় করতে হচ্ছে ভ্যান হফের সমীকরণ দ্বারা। সো ভ্যান হফ কি বলছে? ভ্যান হফ বলছে যে লগ কেপি সমান সমান মাইনাস ডেল এইচ ডিভাইড বাই 2.303 আরটি প্লাস ধ্রুবক। অথবা আমি যদি এটাকে লন দ্বারা লিখি তার মানে কি হবে, লন কেপি সমান সমান হবে মাইনাস ডেল এইচ ডিভাইড বাই আরটি প্লাস ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা ওকে ওকে ওকে, এখন দেখো, তো তুমি আমাকে বলো তো ভাই তাপ উৎপত্তি বিক্রিয়া, তো তাপ উৎপত্তি বিক্রিয়ার ক্ষেত্রে আমার ডেল এইচ এর মান কত হয়? ডেল এইচ এর মান হয় তোমার নেগেটিভ। তাহলে তুমি আমাকে বলো এখানে আছে নেগেটিভ, আবার এখানে আছে নেগেটিভ, তার মানে নেগেটিভ নেগেটিভে কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। তার মানে তুমি আমাকে বলো তো লগ কেপি সমান সমান কি পাবো? আমরা পাবো দেখো তাপ উৎপত্তি বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি ডেল এইচ এর মান হচ্ছে তোমার নেগেটিভ, তার মানে নেগেটিভ নেগেটিভে পজিটিভ হয়ে যায়। তার মানে তুমি আমাকে বলো এখানে কি পাবো? আমরা পাবো ডেল এইচ ডিভাইড বাই 2.303 আর ইন্টু কি পাবো? ইন্টু পাবো 1 ডিভাইড বাই টি পাবো, প্লাস কি পাবো? এখানে আমরা ধ্রুবক পাবো, তাই না? ওকে, এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে তাপহারি বিক্রিয়া, ঠিক আছে, তাপহারি বিক্রিয়া ক্ষেত্রে আমার ডেল এইচ এর মান কি হয়? দেখো তাপ উৎপত্তির ক্ষেত্রে আমরা জানি যে ডেল এইচ এর মান হয় তোমার নেগেটিভ, আর তাপহারি বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি ডেল এইচ এর মান কি হয়? ডেল এইচ এর মান হয় তোমার পজিটিভ। ওকে, এখন ডেল এইচ এর মান আমি পজিটিভ বসাইছি, তো পজিটিভ নেগেটিভ কি নেগেটিভ হয়, তার মানে তাপহারি বিক্রিয়ার ক্ষেত্রে আমরা সূত্র পাবো লগ কেপি সমান সমান মাইনাস ডেল এইচ ডিভাইডেড বাই আর, আচ্ছা এটা এখানে লিখে আমি 2.303, তারপরে আমি দিলাম এখানে আর, তারপর এখানে দিলাম আমি 1 ডিভাইড বাই টি দিলাম, তারপর এখানে দিলাম আমি ধ্রুবক দিলাম, ঠিক আছে। আচ্ছা ওকে ফাইন, আশা করি এই জিনিসটা বুঝতে পারছো আর কি। ওকে, এখন দেখো ভাইয়া আমি কি করলাম, এই যে লগ কেপি যেটা আছে সেটাকে আমি কি করলাম? ওয়াই অক্ষ বরাবর নিলাম, আর এই যে 1 ডিভাইড বাই টি আছে সেটাকে আমি কি করলাম? এক্স অক্ষ বরাবর নিলাম। মানে সুমন ভাই এই জিনিসগুলো ভালো বলতে পারবে আর কি, সরলরেখার সমীকরণ। আচ্ছা, এখন দেখো তো ভাইয়া যে এই যে জিনিসটা আছে আমি কি করলাম? এই জিনিসটাকে আমি এম দ্বারা হিসাব করলাম, তাহলে দেখো এটা হবে তোমার এম। তাহলে দেখো আর ধ্রুবক যেটা আছে সেটাকে আমরা দিলাম সি। তাহলে তুমি আমাকে বলো তো এখানে আমরা কি পাইছি? এটা আমরা পাইছি যে ওয়াই সমান সমান পাইছি আমরা এম এক্স প্লাস সি। তাহলে তুমি আমাকে বলো তো যেটা আমরা সরল রেখার সমীকরণ পাইছি, এটা আমরা কি পাইছি? সরল রেখার সমীকরণ পাইছি। আবার দেখো আমি কি করলাম? আমি এটাকে দিলাম ওয়াই অক্ষ বরাবর, আর আমি এখানে দেখো যে মাইনাস ডেল এইচ ডিভাইড বাই আর, এটাকে আমি দিলাম মাইনাস দিলাম, আর এটাকে দিলাম আমি এম দিলাম, ঠিক আছে, এটাকে আমি দিলাম এম দিলাম। ওকে, আর দেখো 1 ডিভাইড বাই টি যেটা আছে সেটাকে আমি দিলাম এক্স, আর ধ্রুবকটাকে আমি দিলাম সি। তাহলে তুমি আমাকে বলো আমি ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি পাইছি, আবার ওয়াই সমান সমান মাইনাস এম এক্স প্লাস সি পাইছি। তাহলে তুমি আমাকে বলো এই দুইটা কি সরল রেখার সমীকরণ না? হ্যাঁ, এই দুইটা সরল রেখার সমীকরণ। বাট দেখো এখানে কি আমার এম যেটা আছে ঢাল, ঢাল মানে কি এখানে পজিটিভ আছে, পজিটিভ মানে কি বলতো আমার সরল রেখা যেটা সরল রেখা তোমার খাড়া উপর দিকে উঠবে, আর এখানে ঢালের মান নেগেটিভ, ঢালের মান নেগেটিভ মানে কি হতো? ঢালের মান নেগেটিভ হলে মানে আমার সরল রেখাটা খাড়া নিচের দিকে নামবে, তাই না? আচ্ছা ওকে, হুম ঠিক আছে, ওকে গুড। এখন দেখো আমরা কি করছি বলতো, আমরা ওয়াই অক্ষ বরাবর লগ কেপি ধরছি। তাহলে দেখো আমরা এখানে কি করলাম? আমরা ওয়াই অক্ষ দিলাম, এটা দিলাম আমি এক্স অক্ষ বরাবর। সো ওয়াই অক্ষ বরাবর আমি দিলাম লগ কেপি দিলাম, আর এক্স অক্ষ বরাবর আমি কি দিলাম? 1 ডিভাইড বাই টি দিলাম। ওকে, তাহলে তুমি আমাকে বলো যখন আমি এগুলোকে ওয়াই এক্স ধরবো তখন আমরা সেখানে কি পাই বলতো? ওয়াই সমান সমান আমরা এম এক্স প্লাস সি পাই, ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি পাই। ওকে, তাহলে ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি, এটা কিসের সূত্র ভাই বলতো? এটা হচ্ছে তোমার সরল রেখার সূত্র, আর এম এখানে পজিটিভ, তার মানে কি আমার সরল রেখাটা কি খাড়া উপর দিকে উঠবে, তার মানে আমার গ্রাফটা কি হবে? গ্রাফটা এখানে হবে তোমার খাড়া উপর দিকে, তার মানে গ্রাফটা হবে তোমার এইটা, তাই না? গ্রাফটা হবে তোমার এইটা। ওকে, এখন তুমি আমাকে বলো আমি ঠিক একইভাবে এখানে ওয়াই অক্ষ নিলাম, আর এখানে নিলাম আমি এক্স অক্ষ নিলাম। তো আমি ওয়াই অক্ষ বরাবর আমি বসাইলাম লগ কেপি বসাইলাম, আর এক্স অক্ষ বরাবর আমি 1 ডিভাইড বাই টি বসাইলাম। ওকে, এখন তুমি আমাকে বলো তাপহারি বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি পাইছিলাম? ওয়াই সমান সমান মাইনাস এম এক্স প্লাস সি পাইছি, মানে এটা একটা সরল রেখার সমীকরণ। বাট এখানে আমার ঢালের মান কিভাবে বলতো? নেগেটিভ। তো ঢালের মান নেগেটিভ মানে কিভাবে বলতো? আমার রেখাটা খাড়া নিচের দিকে নামতে থাকবে, তার মানে আমি এখানে সরল রেখাটা কি পাবো? সরল রেখাটা পাবো এরকম যে আমার খাড়া এখানে নিচের দিকে নামতে থাকবে। তো এটা ছিল তাপ উৎপত্তি বিক্রিয়ার ক্ষেত্রে গ্রাফ, আর এটা ছিল তাপহারি বিক্রিয়ার ক্ষেত্রে গ্রাফ। তো আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা তুমি কি বুঝতেছো নাকি একদমই বুঝতেছো না? একদমই বুঝতেছো কিনা একটু জানাও তো, কে কে আছে একদমই বুঝতেছো না? আচ্ছা ওকে, দেখো তো এখানে কি বলছে যে এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে, তো এখানে বলছে যে বিক্রিয়ার সাম্য ধ্রুবক কেসিএ মানকে কোনটি প্রভাবিত করবে। তো আমি কি বলছি হয়তো সাম্য ধ্রুবক যেটা আছে, সাম্য ধ্রুবকের উপর একমাত্র কার প্রভাব আছে? তাপমাত্রার প্রভাব আছে। আর সাম্যাবস্থার উপর
তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, প্রবাহ আছে। দুইটা কিন্তু আলাদা জিনিস। সাম্য ধ্রুবকের উপর আমি একটু এখানে লিখে দিই যে সাম্য ধ্রুবকের উপর তাপমাত্রা প্রভাব থাকে, বাট সাম্যাবস্থার উপর তোমার তাপমাত্রা, তাপমাত্রা, চাপ, তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা প্রভাব থাকে। ঠিক আছে, তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা প্রভাব থাকে। এখন তুমি আমাকে বলো সাম্যাবস্থা আর সাম্য ধ্রুবক কি একই জিনিস? না, সাম্যাবস্থা এবং সাম্য ধ্রুবক একই জিনিস না। তাহলে তুমি আমাকে বলো সাম্য ধ্রুবকের উপর কোনটি নির্ভর করে ভাই বলো? তাপমাত্রা প্রভাব। ঠিক আছে, মানে সাম্য ধ্রুবকের উপর একমাত্র তাপমাত্রার প্রভাব থাকবে। তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার এ। আনসার কোনটা হবে? আনসার হবে এ। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, ওকে। টপিক দেখবো, সেটা হচ্ছে তোমার পানির আয়নিক গুণফল। আচ্ছা আচ্ছা, পানির আয়নিক গুণফল, এটা এটা অনেকেই বা অনেক ভাইরা একটু মোটামুটি স্কিপ করে, বাট আমি স্কিপ করবো না। এখান থেকে কিন্তু পরীক্ষাতে অনেক বেশি কোশ্চেন আসে আর কি, ইভেন অনেক কনসেপচুয়াল প্রশ্ন আসে। তো চলো আমরা একটু পানির আয়নিক গুণফলটা একটু বোঝার ট্রাই করি। আচ্ছা, তো দেখো আমরা পানি কি জানি? পানি মানে জানি আমরা H2O, তাই না? ওকে ওকে। এখন তুমি আমাকে বলতো ভাইয়া যে পানিকে যখন আমি ভাঙবো তখন সেখান থেকে আমরা কি পাবো? সেখান থেকে আমরা পাবো H প্লাস পাবো এবং কি পাবো? আমরা OH মাইনাস পাবো, তাই না? H প্লাস পাবো এবং OH মাইনাস পাবো। ওকে, এখন তুমি আমাকে বলতো ভাইয়া যে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমার কেসি সমান সমান কি হবে? কেসি সমান সমান হবে, দেখো যে আমি উপর দিব কি? উপর দিব আমরা H প্লাসের ঘনমাত্রা দিব, আর এখানে কি দেবো? আমরা OH মাইনাসের ঘনমাত্রা দিব। আর নিচে কি দিব? নিচে দিব আমরা H2O এর ঘনমাত্রা দেবো, তাই না? এটাই একটু আগের জিনিস আমি পড়াইছি আর কি। ওকে, এখন আমি কি করলাম যে H2O যেটা আছে, আচ্ছা H2O যেটা আছে সেটাকে আমি কি করলাম? এই পাশে নিয়ে গেলাম। তার মানে দেখো কেসি ইন্টু H2 দিলাম। ঠিক আছে, কেসি ইন্টু H2 দিলাম। ওকে, সমান সমান কি আসে বলতো? সমান সমান আসে তোমার H প্লাস আসে, আর এখানে কি আসে বলতো? OH মাইনাসের ঘনমাত্রা আসে। ওকে, তো আমরা পরিমাণগত রসায়নে পড়ছিলাম যে বিশুদ্ধ পানির ঘনমাত্রা 55.55 মোল পার লিটার থাকে এবং সেটা সবসময় কনস্ট্যান্ট থাকে। তাহলে তুমি আমাকে বলো কেসি যেটা আছে সেটা তোমার একটা ধ্রুবক, আবার এইটা একটা ধ্রুবক। তো ধ্রুবকের সাথে যখন একটা ধ্রুবক গুণ হয় তখন সেখানে কি আমরা নতুন ধ্রুবক পাবো। সো নতুন ধ্রুবকটাকে আমি বলবো KW। কি পাবো? কি বলবো আমরা? নতুন ধ্রুবকটাকে আমরা বলবো KW। সো KW সমান সমান আমরা কি পাবো? H প্লাস ঘনমাত্রা পাবো এবং কি পাবো আমরা? সেখানে আমরা OH মাইনাসের ঘনমাত্রা পাবো। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো তুমি আমাকে বলো KW মানে কি? KW মানে দেখো এখানে কি আছে? H প্লাসের ঘনমাত্রা আছে এবং OH মাইনাসের ঘনমাত্রা আছে। ওকে, এখন তুমি আমাকে বলো H প্লাস এবং OH মাইনাস এগুলো কি ভাইয়া বলতো? পানির আয়নের গুণফল না ভাইয়া বলতো? তো যেহেতু এখানে পানির আয়নের গুণফল আছে, তার মানে KW কে আমরা বলবো পানির আয়নিক গুণফল। কি বলছে বলতো? যেহেতু এখানে আমার পানির আয়নের গুণফল আছে, এই জন্য আমরা KW টাকে বলবো পানির আয়নিক গুণফল বলবো। ওকে, আচ্ছা, তো এখন এক্সপেরিমেন্টাল দেখা গেছে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় KW এর মান হয় 10 ইনভার্স 14। কি হয়? 10 ইনভার্স 14 হয়। কি বলছে বলতো? 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় KW এর মান হয় তোমার 10 ইনভার্স 14। আর তুমি একটা জিনিস মাথায় রাখবা যে আমি তাপমাত্রা যত বাড়াবো KW এর মানটা তত বেশি বৃদ্ধি পাবে। কি বলছে বলতো? তাপমাত্রা যত বাড়াবো KW এর মান তত বেশি বৃদ্ধি পাবে। আচ্ছা, তো তুমি আমাকে বলো আমরা এখানে কি লিখতে পারি? আমরা লিখতে পারি 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় H প্লাস এবং OH মাইনাস আয়নের ঘনমাত্রার গুণফল কত হবে? ঘনমাত্রার গুণফল হবে তোমার 10 ইনভার্স 14 হবে, তাই না? KW মান হচ্ছে তোমার 10 ইনভার্স 14। ওকে, আবার আমরা সবাই জানি যে পানিতে H প্লাসের ঘনমাত্রা এবং OH মাইনাসের ঘনমাত্রা সবসময় সেম থাকে। বিশুদ্ধ পানিতে H প্লাসের ঘনমাত্রা এবং OH মাইনাসের ঘনমাত্রা সেম থাকে। তাহলে তুমি আমাকে বলো আমি OH মাইনাস সমান সমান কি আমরা H প্লাস লিখতে পারি? হ্যাঁ, অবশ্যই লিখতে পারি। তাহলে দেখো আমি এখানে লিখলাম যে H প্লাস ইন্টু H প্লাস। আমি এখানে কি থাকবে? এখানে থাকবে তোমার H প্লাস, তারপর থাকবে তোমার স্কোয়ার থাকবে, আর এখানে কি থাকবে? 10 ইনভার্স 14 থাকবে। তাহলে তুমি আমাকে বলো স্কোয়ারটা যখন এই পাশে যাবে তখন সেটা কি হবে? রুট ওভার হয়ে যাবে। তার মানে এখানে আমরা H প্লাসের ঘনমাত্রা কত পাবো? আমরা H প্লাসের ঘনমাত্রা পাবো 10 ইনভার্স 7। আর আমরা জানি যে H প্লাসের ঘনমাত্রা যত থাকে OH মাইনাসের ঘনমাত্রা ঠিক তত থাকে। তার মানে OH মাইনাসের ঘনমাত্রা কত পাবো? আমরা OH মাইনাসের ঘনমাত্রা পাবো আমরা 10 ইনভার্স 7 পাবো, তাই না? 10 ইনভার্স 7 পাবো। ঠিক আছে, আচ্ছা, ওকে। তার মানে দেখো H প্লাসের ঘনমাত্রা 10 ইনভার্স 7 পাবো, OH মাইনাসের ঘনমাত্রা আমরা 10 ইনভার্স 7 পাবো। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় H প্লাসের ঘনমাত্রা 10 ইনভার্স 7, OH মাইনাসের ঘনমাত্রা 10 ইনভার্স 7। ওকে, এখন চলো আমরা কিছু একটু বেসিকটা ক্লিয়ার করি। ঠিক আছে, আমরা একটু চলো একটু নিউ জিনিস দেখি। হ্যাঁ, আচ্ছা, ওকে। তো দেখো যে আমরা এখানে লিখলাম, দেখো যে এখানে কি আছে ভাইয়া? এখানে আছে তোমার যে এখানে আমরা এখান থেকে লিখি যে H প্লাস ইন্টু ইন্টু দিলাম আমি OH মাইনাস দিলাম, H প্লাস দিলাম ইন্টু OH মাইনাস দিলাম, সমান সমান আমরা কি পাইছি? সমান সমান আমরা পাইছি 10 ইনভার্স 14 পাইছি। ওকে,
এখন আমি কি করলাম, আমি উভয়পক্ষে মাইনাস লগ দিয়ে দিলাম। তারপরে দেখো এখানে দিলাম আমি মাইনাস লগ দিলে এখানে কি থাকবে, এখানে থাকবে তোমার এইচ প্লাস ইন্টু থাকবে তোমার ওএইচ মাইনাস, কি থাকবে এইচ প্লাস থাকবে, এখানে কি থাকবে ওএইচ মাইনাস থাকবে, আর এখানে কি থাকবে মাইনাস লগ থাকবে, তারপর থাকবে তোমার 10 ইনভার্স 14 থাকবে, তাই না? ওকে, এখন দেখো আমরা সবাই ছোটবেলাতে পড়ছিলাম যে লগ এ বি সমান সমান থাকলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে লগ এ প্লাস, আচ্ছা দাঁড়াও একটা মিনিট, আমরা লগ এ বি থাকলে আমরা সেখানে কি লিখতে পারি, আমরা সেখানে লিখতে পারি যে লগ এ প্লাস লগ বি লিখতে পারি, তাই না? আমরা সবাই ছোটবেলাতে পড়ছিলাম, তাই না? লগ এ প্লাস লগ, কি রে তোমরা কি কিছুই বুঝতেছো না? আমি এত স্লো করে পড়তেছি তাও তোমরা বুঝতেছো না? আচ্ছা সমস্যা নেই, না বুঝতে কোনো সমস্যা নাই, তোমরা একটু রেকর্ডটা দেখে নিও, হ্যাঁ? আচ্ছা, তো দেখো লগ এ বি সমান সমান আমরা কি জানি, লগ এ প্লাস লগ বি। আবার দেখো যে আমরা জানি যে লগ, আমরা বেস দিলাম এ, পাওয়ার দিলাম এ, তারপর দিলাম আমরা বি। সো আমরা সবাই ছোটবেলাতে পড়ছিলাম যে বিটার সামনে চলে আসবে এবং এখানে কি পাবো আমরা, লগ এ পাবো, আবার উপর পাবো লগ এ এ পাবো। সো যখন আমার বেস এবং পাওয়ার সেম হয়ে যায় তখন তার মান হয়ে যায় তোমার 1, তার মানে এখানে পাবো আমরা, এটার মান পাবো আমরা বি পাবো, এটার মান কত পাবো, এটা মান পাবো আমরা বি পাবো, তাই না? আচ্ছা ওকে, ওকে, এখন দেখো ভাইয়া, তো আমরা এটাকে কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে মাইনাস লগ এইচ প্লাস লিখতে পারি, ঠিক আছে? মাইনাস লগ এইচ প্লাস লিখতে পারি, তারপর দেখো মাইনাস লগ ওএইচ মাইনাস লিখতে পারি, বাট আমরা একটু হিসাবে সুবিধাতে লিখবো আমরা প্লাস মাইনাস লগ ওএইচ মাইনাস লিখবো, তাই না? মাইনাস লগ ওএইচ মাইনাস লিখবো, ওকে। তারপর দেখো এখানে দিলাম আমরা মাইনাস লগ, আর লগের এখানে কোনো কিছু নাই মানে তার বেসটা কত আছে, তার বেস আছে তোমার 10, তারপর দিলাম আমরা 10, তারপর দিলাম আমি 10 ইনভার্স 14 দিলাম, ওকে। এখন দেখো ভাইয়া, তো তুমি মাথায় রাখবা যে যেখানে মাইনাস লগ আছে সেখানে তুমি কি লিখবা, পি লিখবা। তাহলে দেখো পি, এখানে কি আছে এইচ আছে, প্লাস দেখো এখানে মাইনাস লগ, যেখানে মাইনাস লগ সেখানে আমরা দিব পি, তারপর এখানে দেবো আমরা ওইচ দিব। তাহলে তুমি আমাকে বলো এখানে আমার -14 যেটা আছে সেটা কি সামনে চলে আসবে, তার মানে মাইনাসে মাইনাসে সেটা হয়ে যাবে প্লাস, তারপরে +14 পাবো, আর 10 দুইটা মিলে কি 1 হয়ে যাবে, তার মানে আমরা এখানে কি পাবো, পিএইচ এবং পিওইচ এর যোগফল পাবো আমরা 14 পাবো। কি পাবো আমরা, পিএইচ এবং পিওইচ এর যোগ ফল 14 পাবো, ঠিক আছে? ওকে ওকে, এখন দেখো পিএইচ প্লাস পিওইচ 14, এটা দ্বারা কি বোঝায় দেখো, আমার এইচ প্লাসের ঘনমাত্রা কত হয়ে যেত, 10 ইনভার্স 7। তো 10 ইনভার্স 7 এর উপর যদি আমরা যে মাইনাস লগ দিই, তার মানে সেখানে কি পাবো আমরা 7 পাবো। তার মানে দেখো যে পিএইচ প্লাস পিওইচ সমান সমান 14, মানে আমি এখানে পিএইচ এর মান পাবো 7, পি অফ ওইচ এর মান কত পাবো, 7 পাবো, ঠিক আছে? আচ্ছা আমি একটু বুঝাই তোমাদেরকে, ধরো আমি তোমাকে বললাম যে পিএইচ প্লাস পিওইচ এটা দুইটার যোগফল করে আমি পাইলাম ধরো ধরো সাপোজ 12 পাইলাম, তার মানে এখানে পিএইচ এর মান কত হবে, পিএইচ এর মান হবে তোমার 6, পি অফ ওইচ এর মান কত হবে, পি অফ ওইচ এর মান হবে তোমার 6, তার মানে 6 + 6 সমান সমান 12 হবে, ঠিক আছে? তো আই থিঙ্ক সবাই বুঝতে পারছো, ওকে। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করে দেখো, তো তুমি মাথায় রাখবা যে আমরা এইচ প্লাসের ঘনমাত্রাকে তুমি দেখবা বইতে অনেক সময় এইচ প্লাসের ঘনমাত্রাকে অনেক সময় H3O প্লাসের ঘনমাত্রা হিসেবে লেখে আর কি। তো তুমি মাথায় রাখবা যে এইচ প্লাস যে কথা, H3O প্লাস একই কথা, এইচ প্লাস যে কথা, H3O প্লাস একই কথা, এইচ প্লাস যে কথা, H3O প্লাস একই কথা, ঠিক আছে? আচ্ছা ওকে, তো চলো আমরা একটু নেক্সট পেজে যাই। দেখো তো নেক্সট পেজের মধ্যে কি আছে দেখো, এখানে বলছে যে পানির আয়নিক গুণফল KW সমান সমান কোনটি সঠিক। তো তাই আমরা দেখো আমরা কি জানি, আমরা জানি যে KW সমান সমান জানি যে এইচ প্লাস এর ঘনমাত্রা ইনটু হচ্ছে তোমার OH মাইনাস আয়নের ঘনমাত্রা, ওকে। তো আমি কি বলছিলাম তো যে এইচ প্লাস ঘনমাত্রার বদলে আমরা কি লিখতে পারি, H3O প্লাস ঘনমাত্রা লিখতে পারি। তাহলে দেখো KW সমান সমান আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে H3O প্লাস এর ঘনমাত্রা ইনটু OH মাইনাস আয়নের ঘনমাত্রা। তাহলে দেখো তো ভাইয়া যেখানে কি পাবো আমরা, KW সমান সমান পাবো H3O প্লাস ইনটু OH মাইনাস, এটা রাবিতে আসছিল 24-25-এ, ঠিক আছে? ওকে ওকে, আচ্ছা এখন দেখো, এখন বলছে তোমাকে যে নিচের কোনটি সঠিক নয়। তো দেখো এখানে কি বলছে যে KW মান 1 × 10^14। তো দেখো তো আমরা একটু কি পাইছিলাম, আমরা পাইছিলাম যে KW মান 10^14। তো আমার প্রথম অপশনটা কারেক্ট, কারণ প্রথম অপশনটা কি, প্রথম অপশন হচ্ছে তোমার সত্য। আবার দেখো পি অফ KW, তো পি অফ KW মানে কি হতো, পি মানে হচ্ছে তোমার মাইনাস লগ আছে আর লগের নিচে বেস কত আছে 10 আছে, আর KW মান কত হতো 10^14। তো আমি এখানে দিলাম 10^14। তার মানে তুমি আমাকে বলতো এখানে কি পাবো, এখানে পাবো আমরা যে -14 সামনে চলে আসবে, মাইনাস মাইনাসে প্লাস, তার মানে এখানে কি পাবো আমরা 14 পাবো। তার মানে পি অফ KW মান হচ্ছে তোমার 14 পাবো, আমরা এটা কারেক্ট, ঠিক আছে? ওকে, আবার দেখো H3O প্লাস ইনটু OH মাইনাস সমান সমান আমরা KW পাবো, এটাও আমার কারেক্ট। এখন দেখো তো এটা কি আমার কারেক্ট কিনা দেখো, আমি তোমাদেরকে একটু বুঝে দেখো, আমরা কি জানি, আমরা জানি KW সমান সমান যেটা আমরা H3O প্লাস এর ঘনমাত্রা ইনটু OH মাইনাস আয়নের ঘনমাত্রা ইনটু OH মাইনাস আয়নের ঘনমাত্রা, ওকে। এখন তুমি আমাকে বলো ভাইয়া
যে কেডব্লিউ ক্ষেত্রে তার এককটা কি হবে দেখো, যে আমরা জানি ঘনমাত্রা একক কি, ঘনমাত্রা একক হচ্ছে তোমার মোলার, আবার এটা ঘনমাত্রা একক কি, এটা ঘনমাত্রা একক হচ্ছে তোমার মোলার। তো দেখো কেডব্লিউ একক কি পাবো, কেডব্লিউ একক পাবো আমরা মোলার স্কয়ার পাবো, কি পাবো আমরা মোলার স্কয়ার পাবো। বা এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে তোমার শুধুমাত্র মোলার। তার মানে তুমি আমাকে বলো এটা কি সত্য, না এটা সত্য নয়। তার মানে আনসার কোনটা হবে, আনসার হবে তোমার ডি, আনসার কোনটা হবে, ডি হবে। ঠিক আছে, ওকে, বুঝছো কিনা একটু জানাও তো। আচ্ছা, দেখো আমরা জানি যে এটার এক হচ্ছে তোমার এম স্কয়ার, বাট যেহেতু এখানে এম দেওয়া আছে তার মানে এটা সঠিক নয়। আবার দেখো কেডব্লিউ সমান সমান জানি যে এইচ রো প্লাসের ঘনমাত্রা ইন্টু ওএইচ মাসের ঘনমাত্রা। আবার পি অফ কেডব্লিউ মান আমরা পাইছি 14, এটা কারেক্ট। আবার কেডব্লিউ সমান সমান জানি আমরা 10 ইনভার্স 14 অথবা 1 ইন্টু 10 ইনভার্স 14। তো ঠিক আছে, আচ্ছা ওকে, তো চলো আমরা এখন একটু নেক্সট পেজে যাই। ওকে, এখন বলছে যে বিশুদ্ধ পানিতে OH মাইনাস এবং H প্লাসের মোলার ঘনমাত্রার অনুপাত কত হবে। তো আমি তোমাদেরকে একটু কি বলছিলাম, আমি একটু বলছিলাম যে বিশুদ্ধ পানিতে H প্লাসের ঘনমাত্রা এবং OH মাইনাসের ঘনমাত্রা সমান কি থাকে, সেম থাকে। বিশুদ্ধ পানিতে H প্লাসের ঘনমাত্রা এবং OH মাইনাসের ঘনমাত্রা কি থাকে, সেম থাকে। ওকে, এখন তুমি আমাকে বলতো এটাকে আমরা একটু গুছিয়ে যদি এইভাবে লিখি যে OH মাইনাস ডিভাইডেড বাই লিখতে পারি আমরা H প্লাস লিখতে পারি, কি লিখতে পারি আমরা OH মাইনাস ডিভাইড বাই H প্লাস লিখতে পারি। তো সমান সমান কি আসবে, সমান সমান আসবে তোমার 1 আসবে, তাই না, সমান সমান 1 আসবে। আচ্ছা, এখন আমরা সবাই ছোটবেলাতে পড়ছিলাম যে A ডিভাইডেড বাই B সমান সমান আমরা কি লিখতে পারি, সমান সমান লিখতে পারি আমরা A অনুপাত B লিখতে পারি, কি লিখতে পারি বলতো, A অনুপাত B লিখতে পারি। তাহলে তুমি আমাকে বলো OH মাইনাসের ঘনমাত্রা অনুপাত H প্লাসের ঘনমাত্রা অনুপাত সমান সমান কি হবে, দেখো তো 1 এর নিচে কিছু নাই, মানে এখানে কি আছে 1 আছে, তার মানে দেখো এটা কি হবে 1 অনুপাত 1 হবে। তাহলে দেখো তো OH মাইনাস এবং H প্লাসের ঘনমাত্রার অনুপাত কত হবে, অনুপাত হবে 1। তার মানে আনসার কোনটা হবে, আনসার হবে ডি, আনসার কোনটা হবে, আনসার হবে ডি। ওকে, আচ্ছা, এখন এখানে বলছে যে পানির পি অফ কেডব্লিউ মান কত, এই আমরা একটু বাইর করছি যে পানির পি অফ কেডব্লিউ মান হচ্ছে তোমার 14। ঠিক আছে, আচ্ছা ওকে, এখন বলছে যে কক্ষ তাপমাত্রায় বিশুদ্ধ পানিতে কয়েক ফোঁটা HCl যুক্ত করলে কেডব্লিউ এর মান কত হবে। আচ্ছা তুমি আমাকে বলো কেডব্লিউ এটা কি এটা ধ্রুবক না ভাইয়া, বলতো কেডব্লিউ মান হচ্ছে তোমার একটা ধ্রুবক, পানি আয়নিক গুণফল এটা হচ্ছে তোমার একটা ধ্রুবক। ওকে, এখন আমি ধ্রুবকের মধ্যে আমি যতই অ্যাসিড অথবা ক্ষার যোগ করি না কেন আমার এটা মান কি ধ্রুবকই থাকবে না। আর আমরা জানি যে কেডব্লিউ মান হচ্ছে কত হয়, তো 10 ইনভার্স 14। তাহলে তুমি আমাকে বলো আমি এটাতে যতই আমি অ্যাসিড অথবা ক্ষার যোগ করি না কেন আমার কেডব্লিউ মান কি সবসময় ধ্রুবক থাকবে। তার মানে আনসার কোনটা হবে, আনসার হবে তোমার 10 ইনভার্স 14 হবে। ঠিক আছে, আনসার কোনটা হবে, আনসার হবে তোমার 10 ইনভার্স 14। আচ্ছা, এখন বলছে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানিতে পিএইচ ও পিওএইচ উভয়ই 7 হলে অধিক তাপমাত্রায় নিচের কোনটি সঠিক। আচ্ছা, তো একটু আগে আমি এই জিনিসটা একটু পড়েছিলাম, দেখো আমি কি জানি যে আমি জানি যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কেডব্লিউ মান কত পাইছিলাম, কেডব্লিউ মান পাইছিলাম আমরা 10 ইনভার্স 14 পাইছিলাম। ওকে, তো 10 ইনভার্স 14 থেকে আমরা কি পাইছিলাম ভাই, আমরা পাইছিলাম যে পিএইচ এবং পিওএইচ এর যোগফল কত পাইছিলাম ভাই, তো পিএইচ এবং পিএইচ এর যোগফল পাইছিলাম আমরা 14 পাইছিলাম। ওকে, এখন আমরা কি বলছিলাম ভাইয়া, বলছিলাম যে আমরা তাপমাত্রা বাড়ালে কি হবে বলতো, পানির আয়নিক গুণফলের মানও বাড়ে। তো ধরলাম যে পানির আয়নিক গুণফলের মান বেড়ে ধরো সাপোজ আমার হয়ে গেছে কেডব্লিউ মানটা হয়ে গেছে ধরো একটা কথা 10 ইনভার্স 12 হয়ে গেছে। মানে দেখো 10 ইনভার্স 14 থেকে তো আমার 10 ইনভার্স 12 বড়, আমি বোঝানোর সুবিধার্থে বলছি আর কি। মানে আমরা জানি তাপমাত্রা বাড়ালে পানির আয়নিক গুণফলের মান বাড়ে। তো ধরো আমি এমন তাপমাত্রা বাড়াইছি যে আমার কেডব্লিউ মান বের হয়ে গেছে 10 ইনভার্স 12। তাহলে তুমি আমাকে বলো তো কেডব্লিউ মান যখন আমি 10 ইনভার্স 12 পাবো তখন তুমি আমাকে বলতো যে আমার পিএইচ এবং পিওএইচ এর যোগফল কত হবে, পিএইচ এবং পিওএইচ এর যোগফল হবে তোমার 12 হবে, কত হবে 12 হবে। তো তুমি আমাকে বলো পিএইচ এবং পিওএইচ এর যোগফল 14 মানে কি বলতো, এখানে আমার পিএইচ এর মান থাকবে তোমার 4 বিশুদ্ধ পানিতে, আবার পিওএইচ এর মান কত থাকবে 7, সরি পিএইচ এর মান থাকবে 7, আবার পি অফ ওএইচ এর মানও থাকবে তোমার 7, তাই না। আচ্ছা, এখন তুমি আমাকে বলো পিএইচ প্লাস পি অফ ওএইচ সমান সমান 12, মানে এখানে পিএইচ এর মান কত থাকবে, পিএইচ এর মান থাকবে তোমার 6 বিশুদ্ধ পানিতে, আবার পি অফ ওএইচ এর মান কত থাকবে 6 থাকবে, তার মানে 6 প্লাস 6 12। ওকে, তাহলে তুমি আমাকে বলো যখন আমি তাপমাত্রা বাড়িয়েছি তখন কি আমার পিএইচ এর মান কি 7 থেকে কমে গেছে, আবার পি অফ ওএইচ এর মান কি ভাবে তো 7 থেকে কমে গেছে। তার মানে আনসার কোনটা হবে, আনসার হবে এ। ঠিক আছে, আনসার কোনটা হবে, আনসার হবে তোমার এ। আনসার কোনটা হবে, আনসার হবে এ। বুঝছো কিনা সবাই। দেখো আমরা জানি যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কেডব্লিউ মান হচ্ছে তোমার 10 ইনভার্স 14। তো 10 ইনভার্স 14 থেকে আমরা দেখো তো একটু আগে আমরা ওই যে একটু কি করছিলাম, আমরা ক্যালকুলেশন করছিলাম, ক্যালকুলেশন করে আমরা কি পেয়েছিলাম যে পিএইচ এবং পিওএইচ এর যোগফল 14 পাইছি। 14 কিভাবে পাইছি, কারণ এখানে আমরা 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 10 ইনভার্স 14 ছিল। তাহলে তুমি আমাকে বলো আমি কি বলছিলাম, আমি বলছিলাম যে তোমার তাপমাত্রা বাড়ালে কেডব্লিউ মান বাড়ে।
তো ধরলাম আমি তাপমাত্রা বাড়ানোর ফলে আমার কেডব্লিউ মানটা হয়ে গেছে তোমার 10^12। এটা কথার কথা তোমাকে বললাম। তাহলে তুমি আমাকে বলো 10^14 যখন ছিল তখন আমার পিএইচ এবং পিএইচ এর যোগফল ছিল 14। তাহলে 10^12 যখন থাকবে তখন আমার পিএইচ এবং পিএইচ এর যোগফল কত হবে? 12 হবে। তাহলে তুমি আমাকে বলো 14 মানে কি? আমার পানির পিএইচ মান হবে তোমার 7, পানির পিএফওএইচ মান হবে তোমার 7, মানে 7 7 14। আবার দেখো, তো পিএইচ এবং পিওএইচ এর যোগফল যদি 12 হয় তাহলে এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় যে আমার পানির পিএইচ মান হবে তোমার 6, পানির পিএফওএইচ মান হবে তোমার 6। তাহলে দেখো তো আমার 6 7 এর চেয়ে ছোট, আবার এই 6টা তোমার 7 এর চেয়ে ছোট। তাহলে তুমি আমাকে বলো যে আমি যদি তাপমাত্রা বাড়াই তখন আমার পিএইচ মানটা হয়ে যাবে তোমার 7 এর চেয়ে কম, পিএফওএইচ মান হবে তোমার 7 এর চেয়ে কম। ঠিক আছে, বুঝছি সবাই? এখন বুঝছি কিনা? এখন আনসার হবে কোনটা? আনসার হবে তোমার এটা। এখন আই থিঙ্ক বোঝার কথা, ঠিক আছে? এখন বোঝার কথা, ক্লিয়ার হওয়ার কথা। আচ্ছা, এখন বলছে যে কোনটি ওসওয়াল্ডের লঘুকরণ সূত্র। তো তুমি একটু মুখস্থ রাখবা, আমি এখানে লিখে দিই টানা মুখস্থ টিএম। তো তুমি মুখস্থ রাখবা যে ওসওয়াল্ডের লঘুকরণ সূত্র হচ্ছে তোমার কে এ সমান সমান হচ্ছে তোমার আলফা স্কয়ার সি। কে সমান সমান কি? কে সমান সমান হচ্ছে তোমার আলফা স্কয়ার সি। আচ্ছা, তো এখন কথা হচ্ছে ভাই কে এ মানে কি? কে মানে হচ্ছে তোমার অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। ঠিক আছে, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। কে মানে হচ্ছে তোমার অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। ঠিক আছে, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। আচ্ছা, আর আলফা মানে কি ভাবে? তো আলফা মানে আমি একটু আগে বলছিলাম যে আলফা মানে হচ্ছে তোমার বিয়োজন মাত্রা। আলফা মানে কি? আলফা মানে হচ্ছে তোমার বিয়োজন মাত্রা। আলফা মানে বিয়োজন মাত্রা। আর সি মানে কি ভাবে? তো সি মানে হচ্ছে তোমার ঘনমাত্রা। ঠিক আছে, তো ওসওয়াল্ডের লঘুকরণ সূত্র মানে কি ভাবে? তো যে কে সমান সমান আলফা স্কয়ার সি। কে মানে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, আলফা মানে অ্যাসিডের বিয়োজন মাত্রা, আর সি মানে হচ্ছে তোমার ঘনমাত্রা। তার মানে আনসার কোনটা? আনসার কোনটা হবে? আনসার হবে তোমার ডি হবে। আনসার কোনটা হবে? আনসার হবে ডি। একজন বলছে যে 12 কি ধরে 12 আমরা কিভাবে পেলাম? এই আমি বলছি যে তাপমাত্রা বাড়ালে কেডব্লিউ মান বাড়ে। সো আমি ধরলাম যে আমি তাপমাত্রা বাড়ানোর ফলে আমি কেডব্লিউ মানটা হচ্ছে তোমার 10^12 পাইছি। তুমি আমাকে বলো 10^14 হচ্ছে কি? আমার 10^12 কি বড় না? মানে তাপমাত্রা বাড়াইছে, আমি কেডব্লিউ মানটাও বড় পাইছি আর কি। এটাই আমি বুঝেছি আর কি, মানে ধরে নিছি আর কি। ওকে, এখন তোমাকে বলছে যে নিম্নের কোন ঘনমাত্রায় সর্বাধিক বিয়োজন হয়। আচ্ছা, তো সর্বাধিক বিয়োজন হয় মানে কি? তো আমার এখানে আলফা মানটা বাই করতে হবে, আমাকে দেখতে হবে যে আলফা মানটা কোথায় অধিক। ওকে, সো আমরা একটু দেখছি যে কে এ সমান সমান হচ্ছে তোমার আলফা স্কয়ার সি। আচ্ছা, তাহলে তুমি আমাকে বলো তো ভাইয়া যে আলফা সমান সমান কি হবে? আলফা সমান সমান হবে তোমার √ কে এ ডিভাইডেড বাই সি হবে। ওকে, এখন তুমি আমাকে বলো যে আমার সর্বাধিক বিয়োজন মানে কি ব্যাপার? তো আমার আলফা মানটা ম্যাক্সিমাম হওয়া লাগবে। এখন তুমি আমাকে বলো আলফা মানে ম্যাক্সিমাম মানে কি হবে? তো আলফা মান ম্যাক্সিমাম মানে হচ্ছে আমার ঘনমাত্রা সবচেয়ে কম হওয়া লাগবে। মানে আমার ঘনমাত্রা যত কম হবে আলফা মানটা তত বেশি হবে। তাহলে তুমি আমাকে বলো এখানে আমার ঘনমাত্রা সবচেয়ে কম কোথায় আছে? দেখো, আমার এখানে দেখো 0.01 আছে, এখানে 0.001 আছে, এখানে 0.001 আছে, আর এখানে 1 × 10^5 আছে। সো 1 × 10^5 মানে কি হবে? তো 0.00001। ঠিক আছে, 0.001। তাহলে তুমি আমাকে বলো আমার ঘনমাত্রা সবচেয়ে কম কোথায়? ঘনমাত্রা সবচেয়ে কম হচ্ছে আমার ডিতে। তার মানে এটার বিয়োজনের মাত্রা সবচেয়ে বেশি হবে। তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার ডি। আনসার কোনটা হবে? আনসার হবে ডি। ওকে ওকে, গুড। এই এ কে বলতেছে আমার ঘনমাত্রা কমলে আমার তো বিয়োজনের মাত্রা বাড়ে, তাই না? তার মানে দেখো ডি এর ঘনমাত্রা সবচেয়ে কম, তার মানে তার বিয়োজনের মাত্রা সবচেয়ে বেশি। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে আমরা যে বিক্রিয়ার হার, ঠিক আছে। আচ্ছা, তো বিক্রিয়ার হার মানে কি ভাবে? তো বিক্রিয়ার হার মানে হচ্ছে তোমার বিক্রিয়ক অথবা উৎপাদের ঘনমাত্রা পরিবর্তন ডিভাইডেড বাই ব্যয়িত সময়। বিক্রিয়ার হার মানে কি? বিক্রিয়ার হার মানে হচ্ছে বিক্রিয়ক অথবা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই ব্যয়িত সময়। ওকে, এখন আমাকে বাই করতে হবে এটা একক কি। তো একক দেখো, এটা কিন্তু অনেকবার পরীক্ষাতে আসে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু পরীক্ষাতে আসে, কিন্তু এটা একটু মাথায় রাখবা। দেখো, তো এককটা আমরা একটু নির্ণয় করে ট্রাই করে দেখো। উপরে কি আছে ভাবে? তো উপরে আছে আমার ঘনমাত্রা। তো ঘনমাত্রা একক কি হয়? তো ঘনমাত্রা একক হচ্ছে তোমার মোল পার লিটার, মোল পার লিটার। আর নিচে কি আছে ভাবে? তো সময় আছে। তো সময় একক কি ভাবে? তো সময় একক হচ্ছে তোমার সেকেন্ড। তাহলে তুমি আমাকে বলো যে মোল পার লিটার। তো মোল পার লিটার আমরা কি লিখতে পারি? মোল লিটার ইনভার্স 1 লিখতে পারি, লিটার ইনভার্স 1 লিখতে পারি। আর দেখো, যেটা আমার এসটা নিচে আছে, এসটা যখন উপরে চলে যাবে তখন সেটা কি হবে? সেটা হচ্ছে তোমার এস ইনভার্স 1 হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে তোমার বিক্রিয়ার হারের একক। এটা কি? এটা হচ্ছে তোমার বিক্রিয়ার হারের একক। এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন বলছে যে এ থেকে বিউৎপন্ন হয় বিক্রিয়াটিতে এর প্রাথমিক ঘনমাত্রা ছিল 0.475 মোল পার লিটার এবং বিক্রিয়া শুরু হওয়ার 5 মিনিট পর এর ঘনমাত্রা হ্রাস পেয়ে 0.175 মোল পার লিটার হয়। তাহলে তোমাকে বলছে যে গড় বিক্রিয়ার হার কত? তাহলে তুমি আমাকে বলো বিক্রিয়ার হার সমান সমান আমরা কি জানি? বিক্রিয়ার হার সমান সমান জানি আমরা যে ঘনমাত্রা পরিবর্তন। তাহলে তুমি আমাকে বলো ঘনমাত্রা শুরুতে কত ছিল? 0.475 ছিল। আর এখানে
আমার হ্রাস পেয়ে কত হয়েছে, হয়তো হ্রাস পেয়ে হয়েছে তোমার 0.175 হয়েছে। তাহলে আমার এখানে বিক্রিয়া কতটুকু পরিবর্তন হয়েছে ভাই বলতো, এখানে পরিবর্তন হয়েছে তোমার 0.475 মাইনাস 0.175। ওকে, তো দেখো আমি এখানে উপরে কি দিলাম, আমি উপরে দিলাম যে বিক্রিয়ক অথবা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন দিলাম, উপরে কি দিলাম আমি ঘনমাত্রার পরিবর্তন দিলাম, ডিভাইড বাই এখানে সময় কত দেওয়া আছে 5 মিনিট দেওয়া আছে। সো 5 মিনিট মানে তুমি আমাকে বলতো সেটাকে সেকেন্ডে নিলে কত হয়, 5 6 30 মানে 300 সেকেন্ড হয়। ওকে ফাইন, এখন তুমি আমাকে বলতো ভাই এখানে আমাদের আমার হিসাব করলে কত আসে, এখানে হিসাব করলে আসে তোমার 0.3 আসে, তাই না, 0.3 আসে। ওকে, আর এখানে কি আছে ভাই তো 300 আছে, তাই না, 300 আছে। ওকে, সো 300 কে আমরা কি লিখতে পারি, 300 কে আমরা লিখতে পারি 3 ইন্টু 10 স্কোয়ার লিখতে পারি। ওকে, আর 0.3 কে আমরা কি লিখতে পারি, 0.3 কে আমরা লিখতে পারি যে 10 ইনভার্স 3 ইন্টু 10 ইনভার্স 1 লিখতে পারি, তাই না, 3 ইন্টু 10 ইনভার্স 1 লিখতে পারি। ওকে ফাইন, আচ্ছা এখন তুমি আমাকে বলতো এখানে কি ঘটনা করবে, দেখো যে আমার 3 কাটা, তার মানে দেখো এখানে কি হবে যে আমার এখানে 10 ইনভার্স 1 আছে। এখন দেখো স্কোয়ারটা যখন আমার উপর যাবে তখন কি হবে 10 ইনভার্স 1 মাইনাস 2, তার মানে কি হয়ে যাবে, এখানে হবে তোমার 10 ইনভার্স 3 হয়ে যাবে। তার মানে দেখো তো ভাইয়া যে আমার এখানে গড় বিক্রিয়ার হার হতো, গড় বিক্রিয়ার হার হচ্ছে তোমার 1000, আর এটা এক কি হতো, এটা এক হচ্ছে তোমার মূল লিটার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 1, কি হবে বলতো মূল লিটার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 1। আরে বস ফলো 1 সবাই তো পারতেছে, আরে সেরা সেরা। আচ্ছা আচ্ছা ওকে, এখন দেখো যে বিক্রিয়ার গতির হার, আমাকে এখন যে একটা বিক্রিয়া দেওয়া আছে এই বিক্রিয়ার হারের সূত্রটা লিখতে হবে। ওকে, তো বিক্রিয়ার হার আমরা আর সমান সমান জানি, দেখো এখানে কি আছে অর্থাৎ এখানে এক্স আছে, বিক্রিয়ক হিসেবে এক্স আছে, আর ওয়াই আছে, আর উৎপাদক হিসেবে এম আছে, এন আছে, আর এ হচ্ছে এক্স এর সহগ, বি হচ্ছে ওয়াই এর সহগ, এম হচ্ছে সি হচ্ছে এম এর সহগ, ডি হচ্ছে এন এর সহগ। ওকে, তো তুমি মাথায় রাখবা যে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমার বিক্রিয়ার হারের সূত্র হবে যে এখানে দেখো এক্স এর সহগ কত হয়, এক্স এর সহগ তোমার এ, তার মানে দিব আমরা 1 ডিভাইড বাই এ, তারপর এখানে দিব আমরা যে এক্স এর ঘনমাত্রা পরিবর্তন ডিভাইড বাই সময়ের পরিবর্তন সমান সমান, দেখো আমার এখানে কি আছে বলতো সহগ হিসেবে বি আছে, তার মানে দিব আমরা 1 ডিভাইড বাই বি দিব, তারপর এখানে কি দিব বলতো মানে ট্রিক্স বলতেছে আর কি, তো এখানে কি আছে হয়তো ওয়াই আছে, তার মানে উপর দিব আমরা যে ওয়াই এর ঘনমাত্রা পরিবর্তন ডিভাইড বাই সময়ের পরিবর্তন সমান সমান আমরা দিব, দেখো এখানে কি আছে সহগ হিসেবে সি আছে, তার মানে এখানে দিব আমরা 1 ডিভাইড বাই সি, তারপর এখানে কি দিব আমরা এম এর ঘনমাত্রা পরিবর্তন ডিভাইড বাই সময়ের পরিবর্তন সমান সমান, দেখো এখানে সহগ হিসেবে কি আছে ডি আছে, তার মানে দিব আমরা 1 ডিভাইড বাই ডি, তারপর এখানে দিব আমরা এন এর ঘনমাত্রা পরিবর্তন ডিভাইড বাই হবে তোমার সময়ের পরিবর্তন। ঠিক আছে, ও আচ্ছা সরি সরি, দুঃখিত দুঃখিত দুঃখিত, আমি একটু ভুল করছি, আবেগে ভুল করে ফেলছি, 10 ইনভার্স সি মানে তো 10 ইনভার্স 3, তাই না, এটা হবে তোমার 0.001, 0.001, এটা হবে তোমার মোল লিটার ইনভার্স 1 এস ইনভার্স 1। দুঃখিত, আমি এটা আবেগে ভুল করে ফেলছি আর কি, আচ্ছা সরি সরি সরি। আচ্ছা ওকে, তো দেখো কি বলছি ভাই বলতো যে কোন একটা বিক্রিয়ার ক্ষেত্রে তার হার হবে তোমার ওই মানে ওই যে জিনিসটা আছে ওইটার সহকে তোমরা ভাগ দেবো, তারপর এটার ঘনমাত্রা এবং তার সময় পরিবর্তন নেব। ঠিক আছে, তো এটা ছিল আমার এটার মানে বিক্রিয়ার হারের সূত্র আর কি। ওকে, এখন তুমি আমাকে বলো আমরা কি জানি, আমরা জানি কোন একটা বিক্রিয়ায় বিক্রিয়ক হ্রাস পেতে থাকে আর উৎপাদ বৃদ্ধি পেতে থাকে। কি বলছি এবার তো কোন একটা বিক্রিয়ায় বিক্রিয়ক কমতে থাকে এবং উৎপাদ বৃদ্ধি পেতে থাকে। তো যেহেতু এখানে বিক্রিয়কের পরিমাণ হ্রাস পায় তার মানে এখানে আমরা বিক্রিয়কের আমরা মাইনাস দিব, এখানে আমরা দিব মাইনাস, আবার যেহেতু এটাও বিক্রিয়ক তার মানে এটা আগে দিব আমরা মাইনাস দিব, আর এগুলো যেহেতু বৃদ্ধি পায় তার মানে এখানে দিব আমরা প্লাস, আমরা এখানে দিব প্লাস দিব। ঠিক আছে, এখানে দিব আমরা প্লাস দিব। ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, তো দেখো আমি তোমাকে একটু এক্সাম্পল দ্বারা বোঝাই। দেখো ধরো আমি তোমাকে বললাম যে 2a প্লাস 3b দুইটা বিক্রিয়া ধরো সাপোজ 4c প্লাস 5d তৈরি করলো। এখন আমি তোমাকে বললাম এটা ক্ষেত্রে আমার বিক্রিয়া হারের সূত্র দেখাও। আচ্ছা ওকে, তো আমি এটা কিভাবে করবো দেখো, তো আমরা প্রথমে লিখবো যে আর সমান সমান লিখবো, এখানে কত 2, তাহলে দিব আমরা 1 ডিভাইড বাই 2, তারপর দিব আমরা এর ঘনমাত্রা পরিবর্তন ডিভাইড বাই সময়ের পরিবর্তন সমান সমান আমরা কি দেব, সমান সমান দিব আমরা 1 ডিভাইড বাই 3, তারপর দিব আমরা বি এর ঘনমাত্রা পরিবর্তন ডিভাইড বাই হবে তোমার সময়ের পরিবর্তন সমান সমান আমরা কি দেব 1 ডিভাইড বাই 4 দিব, 1 ডিভাইড বাই 4 দিব, তারপর দিব আমরা সি এর ঘনমাত্রা পরিবর্তন ডিভাইড বাই সময়ের পরিবর্তন, তারপর আমরা কি দিব 1 ডিভাইড বাই 5 দিব যেহেতু 5 আছে, তারপর দিব আমরা ডি এর ঘনমাত্রা পরিবর্তন ডিভাইড বাই সময়ের পরিবর্তন। ঠিক আছে, আই থিঙ্ক এখন তোমরা বুঝতে পারছো আই থিঙ্ক। ওকে, এখন দেখো যেহেতু আমার এখানে এই দুটো হচ্ছে বিক্রিয়ক, তার মানে বিক্রিয়কের আগে দিব আমরা মাইনাস আর উৎপাদের আগে কি দিব আমরা প্লাস দিব, তো প্লাস এখানে দেওয়া যায় কথা, না দেয়া একই কথা। ওকে, তো মাথায় রাখবা যে এই যে জিনিসটা আছে এটা হচ্ছে তোমার এর বিক্রিয়ার হার,
এটা হচ্ছে তোমার বি এর বিক্রিয়ার হার, এটা হচ্ছে তোমার সি এর বিক্রিয়ার হার, এটা হচ্ছে তোমার ডি এর বিক্রিয়ার হার। ঠিক একইভাবে দেখো, এটা হচ্ছে তোমার এক্স এর বিক্রিয়ার হার, এটা হচ্ছে তোমার ওয়াই এর বিক্রিয়ার হার, এটা হচ্ছে তোমার এম এর বিক্রিয়ার হার, আর এটা হচ্ছে তোমার এন এর বিক্রিয়ার হার। ঠিক আছে, ওকে। বেশি না, আর সর্বোচ্চ আমি 5 মিনিট পর শেষ। আর সর্বোচ্চ 5 মিনিট। মাইনাস কখন হবে? মাইনাস হচ্ছে তোমার বিক্রিয়ক ক্ষেত্রে। দেখো এটাও বিক্রিয়ক, এটাও বিক্রিয়ক, তো যেহেতু বিক্রিয়ক তার মানে তার আগে আমরা মাইনাস দিছি। ঠিক আছে, তার আগে মাইনাস দিছি। ওকে, আচ্ছা, যদি না বুঝে কোনো সমস্যা নাই, আমরা একটু বোঝা ট্রাই করি। ওকে, তো দেখো এখানে কি বলছে যে 2N2O5 এটা বিক্রিয়া করে 4Na2 প্লাস O2 তৈরি করছে। এখন বলছে যে এই বিক্রিয়ার যদি 6 সেকেন্ডে NO2 এর ঘনমাত্রা 3 × 10⁻³ মোল পার লিটার বৃদ্ধি পায়। আচ্ছা ফাইন, তবে তোমাকে বলছে যে তবে গড় বিক্রিয়ার হার কত। ওকে ফাইন, তাহলে দেখো আমরা আর সমান সমান কি জানি, বিক্রিয়ার আগে না, বিক্রিয়ার আগে মাইনাস হবে, বিক্রিয়কের আগে মাইনাস হবে। দেখো আমরা কি জানি বিক্রিয়ক কিভাবে হতো, একটা বিক্রিয়ার মধ্যে বিক্রিয়ক কন্টিনিউয়াসলি কমতে থাকে, উৎপাদ কন্টিনিউয়াসলি বাড়তে থাকে। তো যেহেতু বিক্রিয়ক কমতে থাকে, এজন্য বিক্রিয়ক আগে আমরা মাইনাস দিব। দেখো এখানে এক্স এর আগে আমরা মাইনাস দিছি, ওয়াই এর আগেও মাইনাস দিছি, আর উৎপাদ যেহেতু বাড়তে থাকে তার মানে তার আগে দিব আমরা প্লাস, আর তার আগে দিব আমরা প্লাস। এখন বুঝছো কিনা? আচ্ছা ওকে, তো দেখো এখন আমাকে কি বাইর করতে হবে, বিক্রিয়ার হার বাইর করতে হবে। এখন তুমি আমাকে বলো, এখানে দেখো তো ভাইয়া যে আমার এখানের মধ্যে এই যে বিক্রিয়াটা আছে, আমরা একটু প্র্যাকটিস করে দেখো, এই বিক্রিয়াতে আমরা বিক্রিয়ার হার লিখতে পারি না ভাই? বলতে বিক্রিয়ার হার লিখতে পারি। তাহলে দেখো আমরা আর সমান সমান কি লিখবো, আর সমান সমান লিখবো 1/2, তারপর এখানে কি লিখবো আমরা ডি অফ N2O5 ডিভাইড বাই আমরা লিখবো ডিটি লিখবো, তাই না? সমান সমান আমরা কি লিখবো, সমান সমান লিখবো আমরা 1/4, তারপর দিব আমরা NO2 এর ঘনমাত্রা পরিবর্তন, NO2 এর ঘনমাত্রা পরিবর্তন ডিভাইড বাই হচ্ছে তোমার ডিটি, সমান সমান কি হবে, সমান সমান হবে তোমার 1/1। এখানে 1 যেহেতু আছে 1/1, তারপর এখানে কি থাকবে ডি অফ অক্সিজেনের ঘনমাত্রা পরিবর্তন ডিভাইড বাই সময়ের পরিবর্তন। ঠিক আছে, ওকে 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 ওকে। আচ্ছা, এখন দেখো ভাইয়া, এখন আমাকে কি করতে হবে, বিক্রিয়ার হার বাই করতে হবে। এখন এখানে কার ডাটা দেওয়া আছে, এবার তো NO2 এর ডাটা দেওয়া আছে, কার ডাটা দেওয়া আছে, NO2 এর ডাটা দেওয়া আছে। তার মানে দেখো তো আমরা আর সমান সমান কোনটা ইউজ করবো, হয়তো আমরা আর সমান সমান আমরা এইটা ইউজ করবো, তাই না? আর সমান সমান আমরা কোনটা ইউজ করবো, আর সমান সমান আমরা এইটা ইউজ করবো। তো তুমি আমাকে বলো আর সমান সমান আমরা কি লিখবো, 1/4, তারপর লিখবো আমরা ডি অফ NO2, তারপর লিখবো আমরা ডিটি লিখবো, তাই না? ওকে ফাইন। এখন তুমি আমাকে বলো 1/4। ওকে, এখন এটা দ্বারা কি বুঝেছিলাম, এটা দ্বারা বুঝেছিলাম যে নাইট্রোজেনের ঘনমাত্রার পরিবর্তন। তুমি আমাকে বলো নাইট্রোজেন ডাইঅক্সাইডের ঘনমাত্রার পরিবর্তন। এখানে বলছে যে নাইট্রোজেন ডাইঅক্সাইডের ঘনমাত্রা এতটুকু বৃদ্ধি পায়। সো এতটুকু বৃদ্ধি পায় মানে কি ব্যাপার, তো এটা কি পরিবর্তন না? এটা কি পরিবর্তন? আমি একটু বোঝানোর ট্রাই করে দেখো, যে আমি তোমাকে বললাম যে প্লাসের সাথে 5 এর সাথে আমি 3 যোগ করলাম, 3 যোগ করার পর আমি 8 দিলাম। ওকে, এখন আমি তোমাকে বললাম যেখানে কতটুকু বৃদ্ধি পাইছে, তুমি বলবা যে 8 সমান সমান 3, মানে আচ্ছা আচ্ছা আমি এত কমপ্লেক্সে না যাই, তুমি জাস্ট একদম ঠান্ডা মাথায় বোঝা ট্রাই করো যে যতটুকু অংশ বৃদ্ধি পাইছে সেটাই কি তার পরিবর্তন না ভাই? বলতো যতটুকু অংশ বৃদ্ধি পাইছে সেটাই তার পরিবর্তন, যতটুকু অংশ বৃদ্ধি পাইছে সেটাই তার পরিবর্তন। আচ্ছা ওকে, এখন দেখো ভাইয়া যে আমার NO2 যেটা আছে তার ঘনমাত্রা কতটুকু পরিবর্তন হয়েছে, তার ঘনমাত্রা পরিবর্তন হয়েছে তোমার 3 × 10⁻³ ওকে। আর এখানে আমার সময় কতটুকু আছে, হয়তো সময় লাগছে আমার 6 সেকেন্ড, কত লাগছে 6 সেকেন্ড লাগছে, তার মানে আমরা সময় দেবো এখানে 6 দেবো। ওকে, আচ্ছা তো দেখো ভাই এখানে আমরা কি করতে পারি, আমরা এখানে একটু কাটাকাটি করি। ঠিক আছে, তো দেখো আমরা এখানে কি দিলাম যে 3 কে আমি যদি এটার দ্বারা কাটাকাটি করি, তবে এখানে পাবো আমরা 2, তার মানে কি পাবো, আমরা এখানে পাবো 1/8, তারপর এখানে পাবো আমরা 10⁻³ পাবো, তাই না? 10⁻³ পাবো। ওকে ওকে, আচ্ছা ফাইন। এখন দেখো 1/8 এটা মান কত আমরা জানি, এটা মান জানি আমরা 0.125, তার মানে দেখো 0.125 ইন্টু 10⁻³, তাহলে তুমি আমাকে বলতে এখানে আমার মানটা কোনটা হবে, যে আমরা যদি এক কাজ করি, আমরা যদি এটাকে একটু এক ঘর নিয়ে কাছে নিয়ে আসি, তার মানে এখানে কি হবে, এখানে হবে তোমার 1.25 ইন্টু হবে তোমার 10⁻⁴, তার মানে আনসার কোনটা হবে, আনসার হবে তোমার ডি। আনসার কোনটা হবে, আনসার হবে ডি। বুঝছো কিনা সবাই, বুঝছো কিনা? আচ্ছা ওকে, এখন দেখো কি বলছে যে আমার এই যে বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়ার মধ্যে দেখো বলছে যে বিক্রিয়ার শুরুতে NO2 এর ঘনমাত্রা বৃদ্ধির হার, তার মানে দেখো নাইট্রোজেন ডাইঅক্সাইডের বিক্রিয়ার হার দেওয়া আছে। এখন আমাকে বাইর করতে হবে যে N2O5 এর বিক্রিয়ার হার কত। কি বলছে এবার, তো আমার এই বিক্রিয়ার মধ্যে নাইট্রোজেন ডাইঅক্সাইডের বিক্রিয়ার হার দেওয়া আছে, আমাকে এখানে বাইর করতে হবে N2O5 এর বিক্রিয়ার হার। তাহলে তুমি আমাকে বলো এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যে সূত্রটা কি লিখতে পারি, এই সূত্রটা লিখতে পারি আমরা যে আর সমান সমান লিখতে পারি আমরা 1/2, তারপর এখানে লিখবো আমরা ডি অফ
n2 of 5 মানে n2 of 5 এর ঘনমাত্রা পরিবর্তন ডিভাইড বাই সময়ের পরিবর্তন সমান সমান আমরা কি লিখতে পারি সমান সমান আমরা লিখতে পারি যে 1/4 তারপর এখানে লিখতে পারি আমরা NO2 এর ঘনমাত্রা পরিবর্তন ডিভাইড বাই সময়ের পরিবর্তন সমান সমান আমরা লিখতে পারি যে 1/1 লেখার যে কথা না লিখে কি হতো তাও আমি লিখে দিলাম তারপর উপরে আমরা কি লিখবো যে অক্সিজেনের ঘনমাত্রা পরিবর্তন ডিভাইড বাই সময়ের পরিবর্তন তাই না আচ্ছা ওকে এখন দেখো ভাইয়া আমার এখানে কিসের ডাটা দেওয়া আছে দেখো আমার এখানের মধ্যে NO2 ডাটা দেওয়া আছে আমাকে এখান থেকে N2O5 এর ডাটা বাইর করতে হবে তো দেখো আমার এই যে জিনিসটা আছে এটা কি হতো এটা হচ্ছে তোমার NO2 এর বিক্রিয়ার হার আমাকে বাই করতে হবে যে N2O5 এর বিক্রিয়ার হার কত মানে আমাকে এইটার অবর্মান কত এটা বাই করতে হবে দেখো এটা দ্বারা কি বুঝি এটা হচ্ছে তোমার NO2 এর বিক্রিয়ার হার আর এটা দ্বারা কি বুঝি এটা হচ্ছে তোমার N2O5 এর বিক্রিয়ার হার আমার ডাটা দেওয়া আছে এটার আমাকে বাইর করতে হবে কোনটা ভাই তো বাইর করতে হবে আমার এটার মান ঠিক আছে ওকে তাহলে দেখো আমরা এটা সমান সমান এটা লিখতে পারি এটা সমান সমান আমরা এটা লিখতে পারি তাহলে দেখো আমরা লিখলাম যে 1/2 তারপর এখানে লিখলাম আমরা d of N2O5 তারপর এখানে লিখলাম আমি dt লিখলাম ওকে সমান সমান আমরা কি লিখবো 1/4 লিখবো তারপর এখানে লিখবো আমরা d of NO2 ডিভাইড বাই লিখবো আমরা dt লিখবো তাই না ওকে ফাইন এখন আমার এটার অবলমান বাইর করতে হবে সো এটার অবলমান কত হবে ভাই বলতো যে এখানে হবে তোমার সমান সমান হবে তোমার 2/4 তারপর দেখো আমার NO2 যেটা আছে এটার বিক্রিয়ার হার কত ভাই বলতো এটার বিক্রিয়ার হার হচ্ছে তোমার এটার বিক্রিয়ার হার কত 3 × 10⁻³ ঠিক আছে ওকে আচ্ছা তো দেখো ভাই এখানে আমার এটা আনসারটা কত আসবে দেখো তো আমি যদি এটা দ্বারা কাটাকাটি করি তার এখানে আসবে তোমার 2 আসবে তাই না তার এখানে দেখো 3/2 আসে তো 3/2 দেখো 3/2 ইনটু তোমার 10⁻³ তাই না ওকে তো 3/2 মানে কি পাবো আমরা 1.5 × 10⁻³ পাবো তাহলে দেখো আমার NO2 এর বিক্রিয়ার হার হচ্ছে তোমার 3 × 10⁻³ তাহলে N2O5 যেটা আছে তার বিক্রিয়ার হার কত পাইছি আমরা 1.5 × 10⁻³ পাইছি 1.5 × 10⁻³ পাইছি আচ্ছা ওকে তো তোমরা একটু বলো তো বুঝছো কিনা একটু বলো তো এই কোশ্চেনটা বুঝছো কিনা সবাই একটু বলো তোমরা একটু সবাই বুঝছো কিনা আচ্ছা আমি একটু কমেন্ট করে দেখি তো কমেন্ট করে দেখি তো আচ্ছা সবাই বুঝছো কিনা একটু জানাও তো আমাকে আচ্ছা কোন জায়গাটা বুঝছো না আমাকে বলো আমি আবার বুঝিয়ে দিই এগুলো তো আমি ট্রাই করছি সবচেয়ে ভেঙে ভেঙে পড়ানোর আর কি আচ্ছা মাইনাস এখানে দেয়া না কথা কোনো একটা ম্যাটার করে না আর কি আমার মানে মানটা বাই করতে হবে হ্যাঁ এখানে মাইনাস হবে তো আমি এখানে লিখে দিলাম আর কি মাইনাস হবে ঠিক আছে কোনো সমস্যা নেই মানে মাইনাস দেওয়া যায় কথা না দেওয়া কথা আর কি যেহেতু আমার এখানে আনসার চাইছে আর কি হ্যাঁ মাইনাস হয় বাট আমি এখানে মাইনাস লিখি না আমাকে এখানে মানটা চাইছে আর কি মানটা চাইছে মাইনাস দ্বারা কিছুই বোঝায় না মাইনাস দ্বারা বোঝায় যে আমার এখানে কতটুকু হ্রাস পাইতেছে মাইনাস দ্বারা বোঝাইতেছে যে আমার এখানে কতটুকু হ্রাস পাইতেছে দেখো কোনো মতো হ্রাসের হার ঠিক আছে মাইনাস দ্বারা জাস্ট এটা কিছু বোঝায় না মাইনাস দ্বারা বোঝায় জাস্ট এখানে হ্রাস পাইতেছে আর কিছুই না ভাইয়া আর কিছুই না মাইনাস দ্বারা বোঝাইছে জাস্ট হ্রাস পাইতেছে আচ্ছা মাইনাস দিচ্ছে সরি তোরে বাবা মাইনাস দেয়া না মানে তোমরা একটু সিলি সিলি জিনিস নিয়ে এত বেশি কি করতেছে কেন এটা তো খুব আহামরি কোনো কি নাই আচ্ছা তো সবাই বুঝছো কিনা একটু জানাও তো আমাদের ক্লাসটা এতটুকু পর্যন্ত ছিল তারপরও তোমরা একটু আমাকে জানাও যে তোমরা সবকিছু বুঝছো কিনা যদি তোমরা সবকিছু বুঝে থাকো তাহলে মোটামুটি ক্লাসটা এখানে শেষ করে দেবো আর কেউ যদি কোনো কিছু না বোঝো কমেন্ট করো আমি আবার তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই আর যারা কিছু কিছু না মাইনাস না লিখলেও সমস্যা নাই মাইনাস দ্বারা জাস্ট বুঝাইতেছে যে হ্রাসের পরিমাণ মানে ঘনমাত্রা হ্রাসের হার ঠিক আছে মাইনাস দ্বারা জাস্ট হ্রাস বুঝাইতেছে হ্যাঁ হ্যাঁ সরি বললেই সব সমাধান হয় না মানে তোমরা কোনো কিছু একটা পাইলে হয়েছে আমি মাইনাস লিখে নাই এটা নিয়ে কমেন্ট একদম ভরে দিতেছে যে মাইনাস করে একদম বললাম যে ভাই এটা আমি লিখতে ভুল করছি আচ্ছা আচ্ছা ওকে তো আমরা ক্লাসটা শেষ করে দিই কেউ যদি কোনো কিছু না বোঝো আমি আবার বুঝাই দিই আহ, ঠিক আছে আর যদি না বুঝে থাকো তাহলে আমি ক্লাসটা এখানে শেষ করে দিব আর কি
আচ্ছা, তোমরা অনেকে বলতেছো যে ভাই প্র্যাকটিস কোথা থেকে করবো। তো তুমি প্র্যাকটিসটা করবো মূলত প্রশ্ন ব্যাংক আছে না, তুমি প্রশ্ন ব্যাংক থেকে প্র্যাকটিস করবা। আমি বলি প্রথমে তুমি কি করবা, আমি একটু বোঝাই তোমাদেরকে। তুমি প্রথমে আমি যে ক্লাসটা করাইছি তুমি ক্লাসটা করবা, ঠিক আছে? প্রথমে তুমি ক্লাসটা করবা, তারপর তুমি কি করবা, তুমি তারপর আমি যে ক্লাসের যে স্লাইডটা আছে তুমি স্লাইডটা পড়বা, তুমি স্লাইডটা পড়বা। তারপর তুমি কি করবা, তারপর তুমি প্রশ্ন ব্যাংক যেটা আছে তুমি প্রশ্ন ব্যাংকটা সলভ করার ট্রাই করবা। তারপর তোমার হাতে যদি সময় থাকে তখন তুমি কি করবা, মেইন বুক যেটা আছে, মেইন বই যেটা আছে, মেইন বইয়ের অনুশীলনী যেটা আছে, অনুশীলনীর এমসিকিউটা যেগুলো আছে এমসিকিউ সবগুলো সলভ করবা, ঠিক আছে? তো আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো যদি তুমি একটু সলভ করো তাহলে মোটামুটি তুমি একটা মানে বেস্ট একটা প্রিপারেশন পাবা আর কি, মোটামুটি বেস্ট একটা মানে প্রিপারেশন পাবা, ঠিক আছে? তো শেষ করে দিই আমরা। হ্যাঁ, তুমি যে কোনো প্রশ্ন ব্যাংক পড়ো, তবে তুমি ট্রাই করবা যে প্রশ্ন ব্যাংকটা এমন প্রশ্ন ব্যাংক ট্রাই করবা যেটা মধ্যে তোমার কম্প্যাক্ট ভাবে দেয়া আর কি, মানে কম্প্যাক্ট ভাবে দেয়া বাট সবকিছু দেয়া আর কি, যেটা কম্প্যাক্ট আকারে দেয়া আছে তুমি ওই প্রশ্ন ব্যাংকটা সলভ করবা, কম্প্যাক্টটা। কারণ দেখা যাচ্ছে যে কিছু কিছু প্রশ্ন ব্যাংক আছে এত বেশি পরিমাণে কোশ্চেন দেওয়া থাকে যে আমরা কোশ্চেন সলভ করতে করতে আমরা অনেক সময় মানে কি হয়ে যায় কি বোর্ড হয়ে যাই। সো তুমি এমন একটা কোশ্চেন ব্যাংক চুজ করবা যেটা তোমার কমপ্লিট ভাবে দেওয়া। সো কমপ্লিট ভাবে দেওয়া থাকলে সুবিধা কি, মানে তুমি হয়তোবা তোমার প্র্যাকটিস কিছু কম হবে বাট মোটামুটি সবগুলো টাইপ তোমার কভার হয়ে যাবে আর কি। আচ্ছা, তো তোমরা আই থিঙ্ক সবাই বুঝতে পারছো। তো আমরা আজকে ক্লাসটা এখন শেষ করে দিই, ঠিক আছে? ঠিক আছে, আমরা ক্লাসটা আজকে শেষ করে দিই। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।